তো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এখানে একটা ডাটা আছে যে রাবিতে আসলে কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসছে এবং সাস্টে কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসছে। তো এইটা দেখে একটু আইডিয়া করতে পারো। তো প্রথমে হচ্ছে তোমার নন করডাটা পর্বের গুরুত্বপূর্ণ তথ্যাবলী বলতে বুঝতেই পারতেছো যে মেজর যে আমাদের 9টা পর্ব আছে, মেজর 9টা পর্বের প্রথম 8টা পর্ব, তাই না? আমাদের প্রাণী জগতের মোট পর্ব কয়টা বলতো? 33টা পর্ব। 33টা পর্বের মধ্যে মেজর পর্ব 9টা আর মাইনর পর্ব হচ্ছে 24টা, মোট পর্ব হচ্ছে 33টা। তো এই 33টা পর্বের মধ্যে মেজর 9টা পর্ব, এই 9টা পর্বের প্রথম 8টা পর্ব হচ্ছে নন করডাটা, আর আরেকটা পর্ব যেটা সেটা হচ্ছে করডাটা, আমরা হচ্ছে করডাটা পর্বের। তো প্রথম যে 8টা পর্ব, সেই প্রথম 8টা পর্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আর এখানে আসলে প্রাণী বৈচিত্র্য শ্রেণীবিন্যাস, এখানে যেখান থেকে প্রশ্ন আসছে তুমি জানো যে সিলোম, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। আর শেষে হচ্ছে করডাটা থেকে। তো করডাটা থেকে প্রশ্ন কম্পারেটিভলি একটু কম আসে। করডাটার ক্ষেত্রে করডাটার যে শ্রেণী বিভাগ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে বিশেষ করে ভার্টিব্রাটা শ্রেণী বিভাগটা থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু শুরু করি যে ত্রিস্তরী প্রাণীর কোন ভ্রূণী অবস্থায়। তো প্রাণী আসলে দ্বিস্তরী হয় আর ত্রিস্তরী হয়। তো আমাদের 2 নাম্বার পর্ব কি বলতো? পরিফেরা। আমি 2 দিয়ে লিখলাম, 2 নাম্বার পর্ব মানে পরিফেরা, তাই তো? অর্থাৎ 2 নাম্বার পর্ব হচ্ছে দ্বিস্তরী, এটা হচ্ছে মজা। আর 3 থেকে 9 নাম্বার পর্ব সবাই ত্রিস্তরী। তাহলে 2 নাম্বার পর্ব দ্বিস্তরী, 3 থেকে 9 নাম্বার পর্ব হচ্ছে ত্রিস্তরী। এই যে 3টা স্তর তোমরা জানো যে একেবারে বাইরের স্তর হচ্ছে এপিডার্ম বা এপিডার্মিস বা এপিডার্ম, হ্যাঁ, মেসোডার্ম, মেসোডার্ম, এপিডার্ম লিখি, এপিডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তো এপি মানে বাইরে, মেসো মানে মাঝখানে, আর এন্ডো মানে ভিতরে, অর্থাৎ 3টা লেয়ার, এপি, মেসো আর এন্ডো। আর ডার্ম মানে হচ্ছে ত্বক, অর্থাৎ ত্বকের 3টা লেয়ার। তো এখানে খেয়াল করো যে প্রথমে আমাদের জাইগোট ফর্ম হয়, তাই না? শুক্রাণু ও ডিম্ব নির্মিলনে জাইগোট ফর্ম হয়। জাইগোট থেকে কি হয় বলতো? জাইগোট গুলা বিভাজিত হয় ক্লিভেজের কারণে। জাইগোটটা ক্লিভেজ মানে বিভাজন, অর্থাৎ এই যে ধরো জাইগোটটা এইভাবে ভাগ যখন হইলো এটাকে বলে ক্লিভেজ। তো 2টা হইলো, 2টা থেকে আবার ভাগ হইলো 4টা, 4টা থেকে আবার ভাগ হইলো 8টা, 8টা থেকে আবার ভাগ হইলো। এভাবে ভাগ হইতে 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 কোষের একটা এরকম একটা নিরেট স্তর তৈরি হয়। এই যে কোষের নিরেট স্তরটা তৈরি হলো এটাকে বলে মরুলা, মরুলা। তো এরপরে এই যে কোষগুলা হচ্ছে এরকম স্তরে সজ্জিত হয়, দেখো এইরকম স্তরে সজ্জিত হয়, এরকম স্তরে সজ্জিত হয়, হ্যাঁ। তো এই যে কোষগুলা মানে চারদিকে সজ্জিত হয়, মাঝখানে ফাঁকা জায়গা থাকে। মাঝখানের ফাঁকা জায়গাকে বলে ব্লাস্টোসিল, মাঝখানের ফাঁকা জায়গাকে বলে ব্লাস্টোসিল। আর এই যে চারপাশে যে কোষগুলো সজ্জিত হলো এগুলোকে বলে ব্লাস্টোমিয়ার। আর এই ব্লাস্টোমিয়ার আর ব্লাস্টোসিল দুইটাকে একসাথে কি বলে বলতো? ব্লাস্টুলা দশা। ফলে কোষগুলার যে বিন্যস্ত চারদিকে হলো এটাকে আমরা বলি ব্লাস্টোমিয়ার, আর মাঝখানে যে গর্তটা সেটাকে বলে ব্লাস্টোসিল। আর দুইটাকে একসাথে কি বলে? ব্লাস্টুলা। তাহলে জাইগোট, তারপর মরুলা, ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরের দশাটাই হচ্ছে গ্যাস্ট্রুলা। তো গ্যাস্ট্রুলা দশাটা অনেকটা এইরকম দেখতে হয়, এবং তখনই আসলে 3টা লেয়ার পাওয়া যায়, বাইরে এপিডার্ম, তারপর হচ্ছে মাঝখানে মেসোডার্ম আর ভিতরে অ্যান্ড্রোডার্ম। তখনই 3টা লেয়ার পাওয়া যায়। এই যে স্তরটা বা এই যে দশাটা এটাকে বলে গ্যাস্ট্রুলা। এই দশাকে কি বলে ভাইয়া? গ্যাস্ট্রুলা। এই দশাকে বলে গ্যাস্ট্রুলা। ওকে, এই দশাকে বলে হচ্ছে একটা মিনিট, গ্যাস্ট্রুলা। ঠিক আছে। তাহলে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। তো ব্লাস্টুলা দশায় কোষের স্তরকে বলে ব্লাস্টোমিয়ার, আর মাঝখানের গর্ত ব্লাস্টোসিল। আর গ্যাস্ট্রুলা দশা যেটা সেখানে 3টা লেয়ার পাওয়া যায়, এপিডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম, এপিডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম। ক্লিয়ার? তাহলে আমরা 3টা লেয়ার কোথায় পাচ্ছি? গ্যাস্ট্রুলা দশায়। আমরা গ্যাস্ট্রুলা দশায় হচ্ছে এখানে আমরা 3টা লেয়ার পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি আরেকটু বলি যে এই জায়গা থেকে 2টা জিনিস প্রশ্ন আসে, বা পরীক্ষায় আসলে 2টা টপিক থেকে প্রশ্ন আসে। তার একটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু প্রতিসাম্যতা থেকে, তাই না? প্রতিসাম্যতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এর বাইরে সিলম থেকে প্রশ্ন আসে। প্রতিসাম্যতা কি ভাইয়া? প্রতিসাম্যতা হচ্ছে একই রকম দেখতে কয়টা ভাগে ভাগ করা যায়। যেমন তোমাকে একই রকম দেখতে 2টা ভাগে ভাগ করা যাবে। কেন? কারণ যদি এইভাবে মাঝখান থেকে তোমাকে চিরে ফেলা হয় তাহলে এই সাইডটাও দেখতে যেমন, এই সাইডটাও দেখতে একই রকম হবে। এই সাইডে একটা হাত, এই সাইডে একটা হাত, এই সাইডে একটা পা, এই সাইডে একটা পা,
তাই না? এরকম তোমাকে ঠিক দুই রকম মানে দুইটা অংশ পাওয়া যাবে। এই জন্য মানুষ বা আমরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে মানুষ কি ভাইয়া? এই যে মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বা প্রজাপতি, দুইটা পার্শ্ব আছে দেখবা, তাই না? এরপর ব্যাঙ, তাহলে মানুষ, প্রজাপতি, ব্যাঙ এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ যাদেরকে মানে দুই ভাগে মানে একই রকম দেখতে কয়টা ভাগে ভাগ করা যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। যেমন তুমি একটা ঝিনুক যদি নাও, ঝিনুককে একই রকম দেখতে দুইটা ভাগে ভাগ করতে পারবা না। তাহলে একটা ঝিনুককে একই রকম দেখতে দুইটা ভাগে ভাগ করতে পারবা না, বিশেষ করে এদেরকে বলে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য। তাহলে অপ্রতিসাম্য কি আমি একটু বলি। 1 নাম্বার পর্বের যারা তারা অর্থাৎ স্পঞ্জ, 1 নাম্বার পর্বের যারা তাদেরকে কি বলে? স্পঞ্জ, অর্থাৎ এরা ছিদ্রযুক্ত, তাই এদেরকে স্পঞ্জ বলে। এর বাইরে আপেল শামুক আছে, এটাকে বলে আপেল শামুক। ইংরেজিতে এটার নাম হচ্ছে পিলা গ্লোবোসা। পিলা গ্লোবোসা। তাইলে অপ্রতিসাম্য হচ্ছে 1 নাম্বার পর্ব, আর 5 নাম্বার পর্বের শুধু আপেল শামুক। এরা কিন্তু 5 নাম্বার পর্ব মলাস্কার এই আপেল শামুকটা। তাহলে সবচেয়ে বেশি কোন পর্বের জানো? আচ্ছা, তার আগে একটু বলি, অরীয় প্রতিসাম্য হচ্ছে 2 নাম্বার পর্ব। 2 নাম্বার পর্ব মানে ওই যে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, অর্থাৎ এরা সবাই 2 নাম্বার পর্বের, নিডারিয়া পর্বের। তো অরীয় প্রতিসাম্য হচ্ছে নিডারিয়া পর্বের। হ্যাঁ, অরীয় প্রতিসাম্য। তাহলে সবচেয়ে বেশি কোনটা পাচ্ছ? সেটা আসলে কিন্তু এই যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তুমি দেখছো না যে প্রজাপতি, ব্যাঙ, মানুষ এরা কারা? আমরা করডাটা পর্বের প্রাণী, তাই না? এরা সবাই 9 নাম্বার পর্বের। আমি 9 নাম্বার পর্ব লিখতে পারি। 9 নাম্বার পর্ব। শুধু তা না ভাইয়া, বিলিভ মি, 3 থেকে 7 নাম্বার পর্বের সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে 1 নাম্বার পর্ব হচ্ছে অপ্রতিসাম্য, এদেরকে একই রকম দেখতে ভাগ করা যায় না। 2 নাম্বার পর্ব হচ্ছে অরীয় প্রতিসাম্য, আর বাকি সবাই কাইন্ড অফ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর তাহলে বলতে পারো যে ভাইয়া তাহলে 8 নাম্বার পর্ব কি? 8 নাম্বার পর্ব তো এখানে বাদ গেল, তো ওইটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য। আমাদের একাই নোডামাটা পর্ব 8 নাম্বার পর্ব। পঞ্চ অরীয় প্রতিসাম্য হচ্ছে 8 নাম্বার পর্ব। আবারও বলি, পঞ্চ অরীয় প্রতিসাম্য হচ্ছে 8 নাম্বার পর্ব। এর বাইরে আরেকটা আছে, দ্বি অরীয় প্রতিসাম্য। এটা হচ্ছে টিনোফোরা, একটা মাইনর পর্ব। অর্থাৎ আমরা নরমালি মেজর পর্বগুলো নিয়ে আলোচনা করি, মাইনর পর্ব আছে কিন্তু। তো টিনোফোরা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। টিনোফোরা দ্বি অরীয় প্রতিসাম্য। দেখো, টিনোফোরা, ঠিক আছে? তাহলে ভাইয়া 3 থেকে 7 নাম্বার পর্ব এবং 9 নাম্বার পর্ব মানে আমরা দ্বিপার্শ্বীয়, আর অপ্রতিসাম্য হচ্ছে 1 নাম্বার পর্ব, আর 5 নাম্বার পর্বে শুধু আপেল শামুকটা। আর 2 নাম্বার পর্ব হাইড্রা, বিশেষ করে অরীয় প্রতিসাম্য। আর পঞ্চ অরীয় প্রতিসাম্য হচ্ছে 8 নাম্বার পর্ব বা একাই নোডার মাটা। আর দ্বিঅরীয় প্রতিসাম্য হচ্ছে টিনোফোরা। আর সিলম জিনিসটা, ব্যাপারটা বলি যে সিল মানে হচ্ছে গহ্বর, গর্ত। তো সিলম অর্থাৎ যারা একটু উন্নত, আমাদের যে 9টা পর্ব, এই পর্বগুলোকে কিন্তু অনুন্নত থেকে উন্নতের দিকে সাজানো হয়েছে। ফলে প্রথম দিকের পর্বগুলো 1, 2, 3 এরা অনুন্নত, এবং যত সামনে গেছে তত তারা উন্নত হয়েছে। তো সিলম জিনিসটা থাকেই যারা উন্নত তাদের। ফলে 1 নাম্বার পর্ব সিলম মানে দেহের ভিতরে, দেখো ব্যাপারটা এরকম যে দেহের ভিতরে এরকম গর্ত থাকবে, এবং গর্তের যে আবরণ, এই আবরণের নাম হবে পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। আচ্ছা, আমাকে কেউ কমেন্টে বলতে পারবা পেরিট্রফিক পর্দা তুমি কোথায় দেখছো? এটা পেরিটোনিয়াম পর্দা, পেরিট্রফিক পর্দা তুমি কোথায় দেখছো একটু বলো তো? পেরিট্রফিক পর্দা। আচ্ছা, এটা শুধুমাত্র সাস্টের সাজেশন ক্লাস না, এটা সাস্ট প্লাস হচ্ছে আর ইউ এর সাজেশন ক্লাস। তবে এটার আরেকটা ক্লাস হবে এবং পরের ক্লাসটা আমি আরো বেশি ডিটেইলসে নিব, ঠিক আছে? আজকে হচ্ছে এইটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। তাহলে পেরিট্রফিক পর্দা কোথায় দেখছো? ঘাস ফড়িং এর যে পাকস্থলী, ঠিক আছে, ওই ঘাস ফড়িং এর যে পাকস্থলী, মানে আমাদের যে মেসেন্টেরন, ঘাস ফড়িং এর মেসেন্টেরনকে বলা হয়তো পাকস্থলী। তো ওইটার আবরণটা হচ্ছে পেরিট্রফিক পর্দা। এই তো পারছো, গুড। তাহলে পেরিট্রফিক পর্দা পড়ছে হচ্ছে ঘাস ফড়িং এ, গুড। এটা কে পারছে? এটা পারছে হচ্ছে এই যে ইভা, আর অনেকে পারছে, ইভা বলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যাদের এই জিনিসটা নাই, তারা হচ্ছে এ মানে না, এ মানে অ্যাবসেন্ট, এ শব্দটা আসছে অ্যাবসেন্ট থেকে। তাইলে অ্যাসিলোমেট কারা ভাইয়া? অ্যাসিলোমেট হচ্ছে 1, 2, 3 নাম্বার পর্ব। আর সিউডোসিলোমেট, এই যে পেরিটোনিয়াম পর্দা, এটা হচ্ছে মানে বিচ্ছিন্ন।
কোথাও আছে কোথাও নাই, তাদেরকে বলে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট হচ্ছে 4 নাম্বার পর্ব। সিউডোসিলোমেট এটা 4 নাম্বার পর্ব। আর ইউসিলোমেট, ইউসিলোমেট এটা হচ্ছে 5 থেকে 9 নাম্বার পর্ব। তাহলে ইউসিলোমেট কি ভাইয়া? 5 থেকে 9 নাম্বার পর্ব। ইউসিলোমেট হচ্ছে 5 থেকে 9 নাম্বার পর্ব, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো বাইল্যাটারাল ক্লিভেজ ঘটে কোন পর্বের প্রাণীতে। তো এই যে প্রশ্নটা যে বাইল্যাটারাল ক্লিভেজ ঘটে কোন পর্বের প্রাণীতে, আমাকে একটু বলো তো যে এখানে আসলে প্রশ্নটার প্যাচ খাইছে কোথায়, কেউ বলতে পারবা? যে এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু সমস্যা কি? সমস্যাটা হচ্ছে ইংলিশ টার্মটা দিয়ে দিছে। কি টার্ম দিছে? ইংলিশ টার্ম। ইংলিশ টার্ম দিলেই তখন আসলে একটু ঝামেলা হয়ে যায়। তাহলে বলো তো, ইংলিশ টার্ম দেওয়ার জন্য একটু ঝামেলা হয়েছে, তাই তো? তো আমাকে একটু বলো যে বাইল্যাটারাল। আচ্ছা, একটু বলি যে রাজশাহী ভার্সিটি দেখবো যে অনেক প্রশ্ন আসছে, কেন? কারণ রাজশাহী ভার্সিটি সেটের ব্যাপার আছে। সেটের ব্যাপারের জন্য হচ্ছে এখানে বাইল্যাটারাল বা এই ব্যাপারগুলো থাকে। আচ্ছা, মানে সেটের ব্যাপারের জন্য হচ্ছে রাজশাহী ভার্সিটিতে প্রচুর বায়োলজির প্রশ্ন তুমি দেখবা। তা বাই মানে 2 আর ল্যাটারাল মানে পার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা তুমি কোথায় দেখছো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা তুমি কোথায় দেখছো বলো? তাহলে বাইল্যাটারাল। আচ্ছা, গুড। তাহলে এটা হচ্ছে করডাটা পর্বে। বিশেষ করে আমাদের ক্ষেত্রে তোমার যদি একটাই জিজ্ঞেস করে যে একটা, তাহলে আমাদের বলতে হবে যে করডাটা পর্বে। তাহলে একটা জিজ্ঞেস করলে অবশ্যই করডাটা পর্বের কথা বলতে হবে। জীবনের বৈচিত্র্যময়তাকে দেখো শাস্ত্রের প্রশ্ন, যখনই দেখবা যে একটু কঠিন প্রশ্ন, যেমন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন না, ইভেন আজমল স্যারের বইতে এই প্রশ্নটা আসলে নাই। তাহলে জীবনের বৈচিত্র্যময়তা যেটা, এটাকে কি বলে বলতো? এটার অ্যান্সার হচ্ছে হ্যামিল্টন। তুমি আমাকে এইটা বলতে পারো যে জীব বৈচিত্র্যের জনক কে? এটা হচ্ছে অসবর্ন উইলসন। তাহলে জীব বৈচিত্র্যের জনক হচ্ছেন অসবর্ন উইলসন। জীব বৈচিত্র্যের জনক হলেন অসবর্ন উইলসন। জীব বৈচিত্র্যের জনক হচ্ছেন অসবর্ন উইলসন। জীব বৈচিত্র্যের জনক হচ্ছেন অসবর্ন উইলসন। জীব বৈচিত্র্যের জনক কে ভাইয়া? অসবর্ন উইলসন। কোন পর্বের প্রাণীর স্নায়ুতন্ত্র মইয়ের মতো? আসলে সত্য কথা বলতে এই প্রশ্নটাও যে খুব সহজ প্রশ্ন এটা আসলে বলা যাবে না। তো স্নায়ুতন্ত্র মইয়ের মতো বলতে কেমন আমি বলি যে এরকম এরকম মাঝখান দিয়ে এরকম কানেকশন আছে, মানে স্নায়ুতন্ত্র দেহের দুই সাইডে এইভাবে উঠে গেছে, মাঝখানে এগুলো কানেক্টেড। এইটাকে বলা হচ্ছে মইয়ের মতো। এটা প্লাটিহেলমিনথেস পর্বে দেখা যায়। এটা কোন পর্বে দেখা যায় ভাইয়া? প্লাটিহেলমিনথেস পর্বে, ঠিক আছে? এখন আমাকে একটু বলো তো যে প্লাটিহেলমিনথেস যে পর্বটা, এই পর্বটা আসলে কি স্তরী? একটু বলি, প্লাটিহেলমিনথেস হচ্ছে 3 নাম্বার পর্ব। তাহলে 3 নাম্বার পর্ব হচ্ছে ত্রিস্তরী, প্রথম পয়েন্ট। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের যারা, তারা ত্রিস্তরী এবং এরা কিন্তু অ্যাসিলোমেট। তুমি জানো 1 2 3 নাম্বার পর্ব অ্যাসিলোমেট। 1 2 3 নাম্বার পর্ব হচ্ছে অ্যাসিলোমেট। এটা হচ্ছে, আচ্ছা ওয়েট ওয়েট আমি একটু দেখে নিই। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, এটা কে ধরছে? ইয়েস, ক্লিভেজ। আমি আসলে প্রতিসাম্যতা পড়াচ্ছিলাম, তাই বারবার আমি প্রতিসাম্যতা প্রতিসাম্যতা বলে আসতেছি। ফলে এটা কিন্তু ক্লিভেজ, নট প্রতিসাম্যতা। আই রিপিট, এটা ক্লিভেজ নট প্রতিসাম্যতা। ফলে ক্লিভেজ, ফলে এটা ধরছে কে একটু দেখি। এটা বলছে হচ্ছে, আচ্ছা একটা মিনিট। হুম, ঠিক আছে। এখন চলে আসো, এরপরে আসো, আমরা একটু চলে আসবো। এরা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা হচ্ছে ত্রিস্তরী এবং এরা অ্যাসিলোমেট। এরা হচ্ছে ভাইয়া অ্যাসিলোমেট। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা ত্রিস্তরী এবং এরা অ্যাসিলোমেট। প্লাটিহেলমিনথেস পর্বের সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হচ্ছে শিখাকোষ। প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ। আবারও বলি, প্লাটিহেলমিনথেসের যে রেচন অঙ্গ সেটাকে আমরা কি বলি ভাইয়া? শিখাকোষ। এবং প্লাটিহেলমিনথেসের এরা কিন্তু উভলিঙ্গ। উভলিঙ্গ মানে কি? এদের দেহে মানে দুইটা লিঙ্গই আছে, মানে পুরুষ এবং স্ত্রী দুইটা লিঙ্গই এদের বডিতেই আছে। এবং যারা একটু অনুন্নত তারা একটু উভলিঙ্গ হয়, যারা অনুন্নত তারা হচ্ছে উভলিঙ্গ হয়। আরো একটা চমৎকার ব্যাপার আছে, এরা তো কৃমি, নরমালি এরা হচ্ছে কৃমি। তো কৃমি হচ্ছে কোনো কোনো কিছুর সাথে লেগে থাকে, কোনো কিছুর সাথে কি করে ভাইয়া? লেগে থাকে। তো যখন লেগে থাকে ওরা চোষকের সাহায্যে বা হুকের সাহায্যে লেগে থাকে। তাহলে কিভাবে লেগে থাকে? চোষক বা হুক। তাহলে এরা চোষক বা হুকের সাহায্যে লেগে থাকে। এবং আরেকটা ব্যাপার আছে যে 3 নাম্বার পর্বে কৃমি, 4 নাম্বার পর্বেও কৃমি। 3 নাম্বার পর্বে কৃমি এবং 4 নাম্বার পর্ব সেখানেও কৃমি। ফলে একটু খেয়াল রাখতে হবে 3 নাম্বার পর্বের কৃমি কারা
আর 4 নম্বর পর্বের কৃমি কারা? বিশেষ করে 3 নম্বর পর্বের কৃমি হচ্ছে ফিতা কৃমি, যকৃৎ কৃমি, আর একটা হচ্ছে রক্তকৃমি। তাহলে 3 নম্বর পর্বের কৃমি কারা ভাইয়া? ফিতা কৃমি, যকৃৎ কৃমি, রক্তকৃমি। এখানে একটু বলে রাখি যে এই যে যকৃৎ কৃমি, এইটার বৈজ্ঞানিক নামটা তোমাকে জানতে হবে এবং নামটা তোমার পরিচিত কিন্তু। কি নাম বলো তো? এই যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কি ভাইয়া? ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। কোন পর্বের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস ঘটে? মেটামরফোসিস মানে রূপান্তর। এটাকে কি বলে ভাইয়া? রূপান্তর বলে। এবং এই রূপান্তর জিনিসটা তুমি কোথায় পড়ছো তোমার মনে আছে কিনা? ঘাসফড়িং অধ্যায়ের একেবারে শেষে। তাহলে রূপান্তর বা মেটামরফোসিস তুমি পড়ছো ঘাসফড়িং এ, তাই না? আচ্ছা, 1 নাম্বার অধ্যায়ে তুমি একটা জায়গায় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস পড়ছো। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা বিপ্রতীপ রূপান্তর। তো এই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস জিনিসটা কি জানো? আচ্ছা, তার আগে তোমরা একটু বলার চেষ্টা করো তো যে এই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস তুমি কোথায় পড়ছো? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস আমি একটু বলি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কি। রূপান্তরের মাধ্যমে নরমালি কি হয় যে একটা প্রাণী অনুন্নত থেকে উন্নতির দিকে যায়, আর রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস একটা প্রাণী উন্নত থেকে অনুন্নতির দিকে ব্যাক করে। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস একটা প্রাণী উন্নত থেকে অনুন্নতির দিকে ব্যাক করে। আচ্ছা, তাইলে তুমি ঘাসফড়িং এ এটা দেখছো। একটু বলি যে অ্যাকচুয়ালি এই রূপান্তর জিনিসটা দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডাতে। তো রূপান্তর আসলে 2 রকম, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা অসম্পূর্ণ রূপান্তর। তো যেহেতু সম্পূর্ণ এর ধাপ হচ্ছে 4টা আর এই অসম্পূর্ণ এর ধাপ হচ্ছে 3টা। তাহলে সম্পূর্ণ রূপান্তরের যে 4টা ধাপ সেই ধাপগুলা কি কি? ডিম, এরপরে আর একটু উন্নত হইলে লার্ভা, তারপর পিউপা, তারপর ইমাগো। এই যে 4টা। আর অসম্পূর্ণ রূপান্তরের যে 3টা ধাপ সেই 3টা ধাপ হচ্ছে ডিম, এরপরে আছে নিম্ফ, এরপরে জাস্ট পূর্ণাঙ্গ প্রাণী। পূর্ণাঙ্গ প্রাণী। আচ্ছা, এখন শিশু অবস্থায় সম্পূর্ণ রূপান্তরে প্রাণীকে লার্ভা বলে, আর শিশু অবস্থার যে প্রাণী সেটাকে নিম্ফ বলে অসম্পূর্ণ রূপান্তরে। তাইলে অসম্পূর্ণ রূপান্তরের আবার বেশ কিছু টাইপ আছে। তো অসম্পূর্ণ রূপান্তরের একটা টাইপ হচ্ছে হেমিমেটাবোলাস। তো ঘাসফড়িং এর রূপান্তর হচ্ছে হেমিমেটাবোলাস। তাহলে এটা একটু আলাদাভাবে খেয়াল রাখতে পারো। ঘাসফড়িং এর রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর, আর ঘাসফড়িং এর রূপান্তর হচ্ছে হেমিমেটাবোলাস রূপান্তর। তাহলে ঘাসফড়িং এর রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর বা হেমিমেটাবোলাস রূপান্তর। তাহলে এই যে ঘাসফড়িং এ অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, কোথায় দেখা যায়? ঘাসফড়িং এ। এর বাইরে তোমাদের প্রিয় তেলাপোকা, তাই না? মেয়েরা খুবই পছন্দ করে তেলাপোকা। তো সেই তেলাপোকার ক্ষেত্রেও অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। আর সম্পূর্ণ রূপান্তর হচ্ছে ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। তো এখানে একটু দেখো, মৌমাছির ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ রূপান্তর। প্রজাপতি 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 কোথায় তুমি যাও, এই প্রজাপতির ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ রূপান্তর। তাহলে মৌমাছি প্রজাপতির ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ রূপান্তর, আর ঘাসফড়িং তেলাপোকার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। ঘাসফড়িং তেলাপোকার ক্ষেত্রে দেখা যায় অসম্পূর্ণ রূপান্তর। এরপরে এই প্রশ্নটা আসলে বেশ কঠিন প্রশ্ন, মানে বিলিভ মি দিস ইজ এ ভেরি টাফ কোশ্চেন। ঠিক আছে, যে ল্যামেলিডেন্স মার্জিনালিস কোন শ্রেণীভুক্ত? প্রশ্নটা আসলে কই থেকে কিভাবে আসছে তোমাকে একটু বুঝাই। দেখো, মলাস্কা হচ্ছে আমাদের 5 নাম্বার পর্ব, প্রাণী জগতের 2য় বৃহত্তম পর্ব। এটাকে কম্বোস প্রাণী বলে, কারণ এটা কম্বের মতো দেখতে, কম মানে চিরুনির মতো দেখতে, এটাকে কম্বোস প্রাণী বলে। তো তুমি দেখছো যে প্রত্যেকটা পর্বকে আবার কয়েকটা ক্লাসে ভাগ করা যায়। ঠিক আছে, তো মলাস্কার একটা ক্লাস হচ্ছে বিভালভিয়া। বিভালভিয়া, মলাস্কার একটা ক্লাস হচ্ছে বিভালভিয়া, বুঝছো? সেই বিভালভিয়ার এক্সাম্পল হচ্ছে ঝিনুক। ঠিক আছে, তাহলে বিভালভিয়ার এক্সাম্পল কি ভাইয়া? ঝিনুক। আর ওই ঝিনুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যামেলিডেন্স মার্জিনালিস। ঠিক আছে, ঝিনুকের বৈজ্ঞানিক নাম কি? ল্যামেলিডেন্স মার্জিনালিস। অর্থাৎ বুঝো, মলাস্কা কম্বোস প্রাণী, ওর একটা ক্লাসের নাম বিভালভিয়া, বিভালভিয়ার এক্সাম্পল ঝিনুক, আর ঝিনুকের বৈজ্ঞানিক নাম ল্যামেলিডেন্স মার্জিনালিস। এইখান থেকে এইভাবে প্রশ্নটা আসছে, ফলে এরকম প্রশ্ন সাস্টেই আসে।
কোন শ্রেণীতে লার্ভা দশায় নটোকর্ড থাকে? আচ্ছা, তো নটোকর্ড আর মেরুদণ্ডের ভিতর পার্থক্য আছে, বুঝছো? নটোকর্ড মানে ব্যাপারটা বলি যে যারা উন্নত তাদের ক্ষেত্রে নটোকর্ড মেরুদণ্ডতে কনভার্ট হয়, ঠিক আছে? তাইলে যারা উন্নত তাদের ক্ষেত্রে নটোকর্ড মেরুদণ্ডতে কনভার্ট হয়, এবং মেরুদণ্ডে যাদের মেরুদণ্ড থাকে তাদেরকে বলে ভার্টিব্রাটা। কি বলে? ভার্টিব্রাটা, ঠিক আছে? তাইলে যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলে ভার্টিব্রাটা। মানে তুমি জানো কর্ডাটা, কর্ডাটা মানে প্রাণী জগতের 9 নাম্বার পর্ব, সর্বশেষ পর্ব। তাহলে কর্ডাটা মানে তার নটোকর্ড থাকবে, কিন্তু মেরুদণ্ড থাকবেই এমন কোনো গ্যারান্টি আসলে দেওয়া যাচ্ছে না। যখন কর্ডাটার মানে ওই নটোকর্ডটা উন্নত যারা তাদের ক্ষেত্রে মেরুদণ্ড কনভার্ট হবে, তখনই তাদেরকে ভার্টিব্রাটা বলবে। ফলে মানুষ হচ্ছে কর্ডাটা পর্বের আর ভার্টিব্রাটা উপপর্বের, ঠিক আছে? তাহলে নটোকর্ড মেরুদণ্ড, তাহলে মেরুদণ্ড থাকলে ভার্টিব্রাটা, আর নটোকর্ড থাকলে সেটাকে আমরা বলি কি? কর্ডাটা। এখন একটু আসো কোন প্রাণীতে হচ্ছে লার্ভা দশায় নটোকর্ড থাকে। তো এখানে একটু বলি ব্যাপারটা, যে এই যে কর্ডাটার তিনটা ভাগ আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা, তাই তো? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। দেখো ভাইয়া, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তো ইউরোকর্ডাটার ক্ষেত্রে যখন আমরা বলবো, আচ্ছা তার আগে একটু বলে রাখি, এই দুইটা কর্ডাটাকে বলে আদি কর্ডাটা, কারণ এদের নটোকর্ড মেরুদণ্ডে কনভার্ট হয় না। আর ভার্টিব্রাটাকে বলে উন্নত কর্ডাটা, কেন? কারণ এর নটোকর্ড মেরুদণ্ডে কনভার্ট হয়। তাহলে এই দুইটা হচ্ছে অনুন্নত, এটা উন্নত। এই দুটো হচ্ছে অনুন্নত, এর হচ্ছে উন্নত। এখন আমার পড়া হচ্ছে নটোকর্ড আসলে কেমন থাকে। ইউরোকর্ডাটার ক্ষেত্রে লার্ভা দশায় আসলে নটোকর্ড থাকে, ঠিক আছে? লার্ভা দশায় নটোকর্ড থাকে, লার্ভা দশায় নটোকর্ড থাকে। আর সেফালোকর্ডাটার ক্ষেত্রে সারা জীবন নটোকর্ড থাকে, আর এদের নটোকর্ডটা মেরুদণ্ডে কনভার্ট হয়। তাহলে জিজ্ঞেস করতে হবে কোন প্রাণীতে লার্ভা দশায় নটোকর্ড থাকে, আমার অ্যান্সারটা কি হবে? ইউরোকর্ডাটা। আমার অ্যান্সারটা কি হবে ভাইয়া? কোন প্রাণীতে লার্ভা দশায় নটোকর্ড থাকে, আমার অ্যান্সারটা হচ্ছে ইউরোকর্ডাটা। আর ইউরোকর্ডাটার ইয়া হচ্ছে, ইউরোকর্ডাটার আবার তিনটা ভাগ আছে, অ্যাসিডেসি, থেলিয়াসিয়াল, লার্ভাসি। ইউরোকর্ডাটার ভাগ তিনটা কি? অ্যাসিডেসি, থেলিয়াসিয়াল, লার্ভাসি। তাহলে সেই থেকে আসছে অ্যাসিডেসি। তাহলে আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ইউরোকর্ডাটা আনসার, ওখান থেকে হচ্ছে অ্যাসিডেসি। ওকে। কোন মাছের দেহত্বক গ্যানয়েড আইস দ্বারা আবৃত? তো ভার্টেব্রাটাকে আবার 7টা ক্লাসে ভাগ করা যায়। কয়টা? 7টা। 7টা, এই যে 7। তো এই যে 7টা ক্লাস, তার ভিতর প্রথম 3টা হচ্ছে মাছ। কি কি ভাইয়া? কন্ড্রোইকথিস, ইকথেস, অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি এভাবে লিখলাম, সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি। ক্লিয়ার জিনিসটা? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তো এই তিনটাই হচ্ছে মাছের তিনটা ভাগ। তো কন্ড্রিকথিস, কন্ড্রো মানে তরুণাস্থি, ফলে এরা হচ্ছে তরুণাস্থি যুক্ত মাছ, তরুণাস্থি যুক্ত মাছ। আর এরা দুইজন হচ্ছে অস্থিযুক্ত মাছ। ক্লিয়ার? তাহলে প্রথম জন হচ্ছে তরুণাস্থি যুক্ত মাছ, পরের দুইজন হচ্ছে অস্থিযুক্ত মাছ। এটা হচ্ছে প্রথম কথা। এখন এখানে তিনটা জিনিস আসে। প্রথমে আসে আইস। আইসটা কিরকম? তো কন্ড্রিকথিসের আইস হচ্ছে প্লাকয়েড, আর অ্যাক্টিনোপটেরিজির আইসটা হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড। সাইক্লয়েড বা টিনয়েড, অর্থাৎ কিছু কিছু মাছের ক্ষেত্রে সাইক্লয়েড, কিছু কিছু মাছের ক্ষেত্রে টিনয়েড। আর সার্কোপটেরিজির ক্ষেত্রে তাদের আইসটা হচ্ছে গ্যানয়েড, গ্যানয়েড। ওকে। তাহলে দেখো প্লাকয়েড, সাইক্লয়েড বা টিনয়েড। এখন কেন? কারণ প্লাকয়েডের ভিতর আছে দুইটা, একটা হচ্ছে এক্সাম্পল যদি পড়ো, হাঙর আর স্টিংরে। মেইনলি প্লাকয়েড কিন্তু, কন্ড্রিকথিস কিন্তু খুব বেশি প্রজাতি এখানে নাই। মেইনলি হাঙর আর স্টিংরে, এই দুইটা নামই মনে রাখতে হয়। আর গ্যানয়েডের ক্ষেত্রে দুইটা মাছ মনে রাখতে হয়, লাংফিশ আর সিলাকান্ত। লাংফিশ আর সিলাকান্ত, এই দুইটা। তাহলে এর বাইরে ভাইয়া যত মাছ আছে সবাই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির মধ্যে। মানে টোটাল মৎস্য জগতে 96% মাছই অ্যাক্টিনোপটেরিজি। টোটাল মৎস্য জগতে 96% মাছই কি বলছি? অ্যাক্টিনোপটেরিজি। আর একটা জিনিস একটু পড়বা, ফুলকা রন্ধ্র। তো ফুলকা রন্ধ্র কয় জোড়া? এখানে 5 থেকে 7 জোড়া হচ্ছে কন্ড্রিকথিসে। এখানে হচ্ছে ভাইয়া 1 জোড়া,
আর এখানেও 1 জোড়া। তাহলে ফুলকা রন্ধ্র আবারও বলি 5 থেকে 7 জোড়া 1 জোড়া 1 জোড়া, 5 থেকে 7 জোড়া 1 জোড়া 1 জোড়া। ক্লিয়ার? তাহলে 5 থেকে 7 জোড়া 1 জোড়া 1 জোড়া। আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝলাম। লাস্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেজটা। লেজ, তো লেজটা হচ্ছে হেটেরো সার্কাল, এরপরে হোমো সার্কাল, এরপরে ডাইফি সার্কাল। হেটেরো সার্কাল, হোমো সার্কাল এবং ডাইফি সার্কাল। হেটেরো সার্কাল মানে লেজের দুইটা অংশ থাকে না, একটা অংশ বড় একটা অংশ ছোট। আর হোমো সার্কাল মানে লেজের দুইটা অংশই সমান, আর ডাইফি সার্কাল মানে এইরকম কাইন্ড অফ লেজ। তাইলে হেটেরো সার্কাল, হোমো সার্কাল আর ডাইফি সার্কাল। আর ফুলকা রন্ধ্র কনজেক্টিসে হচ্ছে 5 থেকে 7 জোড়া, অ্যাক্টিনোপটেরিজিতে 1 জোড়া, আর সার্কোপটেরিজিতেও 1 জোড়া। আর সার্কোপটেরিজিতেও লেজটা আমরা কি বললাম ভাইয়া? 1 জোড়া। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কোন মাছের দেহত্বক গ্যানয়েড আইসে? দেখো ভাইয়া, গ্যানয়েড তাহলে কোনটা? সার্কিউপটেরিজি। সার্কিউপটেরিজি কি আছে? লাংফিশ আছে আর সিলাকান্ত আছে। তাহলে সার্কিউপটেরিজিতে কি আছে ভাইয়া? লাংফিশ আর সিলাকান্ত। এখন তাইলে দেখো ভাইয়া, তাহলে এখন কিন্তু তোমাকে বৈজ্ঞানিক নামটাও জানতে হচ্ছে। ঠিক আছে? সো একটু বলি যে সব প্রশ্ন এরকম কঠিন না, সব প্রশ্ন খুব কঠিন হবে এমন না, কিন্তু আমরা স্টিল কিছু কঠিন প্রশ্ন নিয়ে আসছি যাতে তোমার কঠিন প্রশ্নগুলা নিয়ে আইডিয়াটা হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ক্লাস কি আটকাচ্ছে? দু একজন একটু বললা যে ক্লাস আটকে যাচ্ছে, বাকিরা একটু কমেন্ট করো তো যে তোমাদের ক্লাস আটকে যাচ্ছে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। আর কন্ড্রিকথিসে কয় জোড়া ফুলকা রন্ধ্র থাকে? তো ওই যে বললাম কন্ড্রিকথিসে হচ্ছে 5 থেকে 7 জোড়া, আর অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজিতে 1 জোড়া করে। তাহলে 5 থেকে 7 জোড়া হবে অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা হাইড্রার ক্ষেত্রে চলে আসছি। আমাদের প্রিয় হাইড্রা। হাইড্রা খুবই কিউট একটা প্রাণী এবং হাইড্রা হচ্ছে কখনো মরে না, তাই না? অমর। আচ্ছা বলো তো, আমাদের ক্ষেত্রে যদি এরকম হতো তাহলে কেমন হতো, যে মানুষ কখনো মারা যাচ্ছে না? হাইড্রা কেন মারা যায় না? হাইড্রার হচ্ছে টটিপটেন্সি ক্ষমতা আছে বা পুনরুৎপত্তি ক্ষমতা আছে। হাইড্রার ধরো হাতের একটা আঙ্গুল কেটে গেল, ওই আঙ্গুল থেকে নতুন একটা হাইড্রা জন্ম নেবে। খুবই চমৎকার ব্যাপার না? তো মানুষের ক্ষেত্রে এরকম হলে কেমন হইতো বলো? আচ্ছা, আটকাচ্ছে। ওকে, আমি একটু দেখছি ক্লাস কি বেশি আটকাচ্ছে নাকি অল্প আটকাচ্ছে, এটা একটু বলো। যে ক্লাস কি বেশি আটকাচ্ছে নাকি অল্প আটকাচ্ছে, এটা একটু জানাইতে পারো আমাকে। আচ্ছা, আমি একটু দেখছি। আচ্ছা, হাইড্রার দেহপ্রাচীরের কোন স্তরে পুষ্টিকোষ পাওয়া যায়? তো একটু বলি যে হাইড্রার দেহপ্রাচীরে কিন্তু লেয়ার আছে এরকম, যে এপিডার্মিস মানে বাইরের লেয়ারটা, তারপরে হচ্ছে মেসোগ্লিয়া, মেসোডার্মিস কিন্তু নাই, মেসোগ্লিয়া, এরপরে আছে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। খেয়াল করো ভাইয়া, এপিডার্মিস মানে বহিতক, মেসোগ্লিয়া, গ্লু মানে হচ্ছে আঠা। গ্লু মানে কি? আঠা না? ফলে এটা একটু আঠার মতো জিনিস যেটা দুইটা লেয়ারকে আটকায় রাখছে। অর্থাৎ এইটা লেয়ার আর এইটা লেয়ার, লেয়ার কিন্তু দুইটা, স্তর দুইটা। আর এটা কিন্তু লেয়ার না, স্তর না, মানে এটা হচ্ছে কাইন্ড অফ একটা আঠার মতো জিনিস। এটাকে বলে অকোষীয় স্তর, অর্থাৎ এখানে কোনো কোষ নাই। মেসোগ্লিয়ার পুরুত্ব কতটুকু জানো? 0.1 মাইক্রোমিটার। মেসোগ্লিয়ার পুরুত্ব হচ্ছে 0.1 মাইক্রোমিটার। অর্থাৎ দুইটা স্তর, তার মাঝখানে একটা মানে আঠার মতো জিনিস, এটাকে মেসোগ্লিয়া বলে। তো এপিডার্মিসে হচ্ছে 7 ধরনের কোষ থাকে, আর গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। এপিডার্মিসে থাকে 7 ধরনের কোষ, আর গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ থাকে ভাইয়া? গ্যাস্ট্রোডার্মিসে থাকে হচ্ছে 5 ধরনের কোষ। তো আমরা একটু চলো দেখি যে এপিডার্মিসে কি কি কোষ থাকে। পেশি আবরণী কোষ, এটা সবচেয়ে বিখ্যাত কোষ, এখান থেকে প্রশ্ন আসে। পেশি আবরণী কোষ, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষটা খুব স্পেশাল কেন? কারণ যে কোনো জায়গায় কোনো ক্ষতস্থান পূরণ বা কোষের শূন্য স্থান পূরণ বা একটা অ্যাক্সিডেন্ট হলে সেই জায়গাটার মানে ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে। ফলে যে কোনো জায়গায় একটা ক্ষতস্থান তৈরি হয়েছে, সেই ক্ষতস্থানকে ভরাট করে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। সেই ক্ষতস্থানকে ভরাট করে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। সংবেদী, স্নায়ু কোষ আর গ্রন্থি কোষ।
আর দুইটা আছে জনন কোষ আর নিডোসাইট। জনন কোষ আছে, নিডোসাইট আছে। এখন এই নিডোসাইটটা একটু আমরা আসবো, সামনে আসবো, এখান থেকে প্রশ্ন আছে। তো নিডোসাইট কোষ। আর গ্যাস্ট্রোডার্মিসে এখানে 5 ধরনের কোষ আছে। কোন 5 ধরনের কোষ? এই যে, এক হচ্ছে পেশী আবরণী কোষ, এরপরে আছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ আর গ্রন্থি কোষ। অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু এই জনন কোষ নিউরোসাইটটা নাই। এপিডার্মিসে জনন কোষ নিউরোসাইট আছে, যেটা গ্যাস্ট্রোডার্মিসে নাই। এটা ফার্স্টে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো আরেকটা চমৎকার জিনিস, যে এই যে পেশী আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে ও পুষ্টির কাজ করে। কিসের কাজ করে? পুষ্টির কাজ করে। অর্থাৎ পুষ্টির কাজটা পেশী আবরণী কোষই করে। তাই গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পেশী আবরণী কোষকে পুষ্টিকোষ বলে, কিন্তু এপিডার্মিসের ক্ষেত্রে কিন্তু পেশী আবরণী কোষকে পুষ্টিকোষ বলে না। গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পেশী আবরণী কোষকে পুষ্টিকোষ বলে, কিন্তু এপিডার্মিসের ক্ষেত্রে পেশী আবরণী কোষকে পুষ্টিকোষ বলে না। কারণ এপিডার্মিসে পেশী আবরণী কোষ পুষ্টির কাজ করে না, তাই বলে না। আচ্ছা, তাইলে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে কোন স্তরে পুষ্টিকোষ পাওয়া যায়? পুষ্টি কোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের পেশী আবরণী কোষ, গ্যাস্ট্রোডার্মিসের পেশী আবরণী কোষ। আচ্ছা, এটাকে গ্যাস্ট্রোডার্মিস কেন বলে? এটাকে তো এন্ডোডার্মিস বলতে পারতো, তাই না? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা যে এটাকে এন্ডোডার্মিস বলে না? নরমালি অন্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু শেষ লেয়ারটা, সবচেয়ে ভিতরের লেয়ারটাকে এন্ডোডার্মিস বলে, কিন্তু মেসো হাইড্রার ক্ষেত্রে এটা বলে না। কেন বলে না? কারণ হাইড্রার যে এন্ডোডার্মিস, ওইটা আসলে গ্যাস্ট্রো মানে পরিপাক। গ্যাস্ট্রো মানে কি? পরিপাক। তো হাইড্রার যে এন্ডোডার্মিস, ওইটা পরিপাকের কাজ করে। এই জন্য হাইড্রার এন্ডোডার্মিসকে গ্যাস্ট্রোডার্মিস বলে। মানে হাইড্রার ক্ষেত্রেই শুধুমাত্র এন্ডোডার্মিসকে গ্যাস্ট্রোডার্মিস বলে, অন্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বলে না। অন্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ভাইয়া বলে না। বোঝা গেল? আচ্ছা, নিডোব্লাস্ট কোষের সংবেদী অংশ কি? তো নিডোব্লাস্ট যে কোষ, দেখো নিডোব্লাস্ট আর নিডোসাইট কিন্তু একই জিনিস। দেখো, নিডোব্লাস্ট আর নিডোসাইট, তো তুমি দুইটা শব্দ পাচ্ছ, তাই না? একটা হচ্ছে ব্লাস্ট আর একটা হচ্ছে সাইট। তো ব্লাস্টের বি আর সাইটের সি, আগে বি তারপর সি, তাই না? এই জন্য ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত আর সাইট মানে পরিণত। ব্লাস্ট মানে অপরিণত আর সাইট মানে হচ্ছে পরিণত। ওকে, তাহলে নিডোব্লাস্ট আর নিডোসাইট একই জিনিস অ্যাকচুয়ালি, মানে একটু অপরিণত নিডোসাইট কি নিডোব্লাস্ট বলে। ওকে, তো এই যে নিডোসাইট কোষ, তার অনেকগুলা অংশ আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কি বলতো? নিডোসাইট কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কি বলো? এটার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কি? আচ্ছা, হিপ্নোটক্সিন কোথায় থাকে? হিপ্নোটক্সিন কোথায় থাকে এটা একটু আমাকে বলতে পারো ভাইয়া? হিপ্নোটক্সিন কোথায় থাকে এটা একটু আমাকে বলতে পারো, বলো। তো এখানে আমরা কয়েকটা জিনিস দেখি। বার্ব মানে হচ্ছে বড় কাঁটা, বড় কাঁটা, 3টা কাঁটা থাকে। আর বারবিউল মানে অসংখ্য ছোট 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 কাঁটা থাকে নিডোসাইট কোষে, যেটাকে বারবিউল বলে। আচ্ছা, তো নিডোসিল জিনিসটা কি একটু বলি। নিডোসিল হচ্ছে অনেকটা ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো? ট্রিগার। মানে বন্দুকের ট্রিগার চাপলে কি হয়? গুলি বেরোয়। আর এই যে পেঁচানো সূত্রকটা থাকে, ওই সূত্রকটা হচ্ছে এরকম এরকম পেঁচানো থাকে। তো এখানে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম কি? অপারকুলাম নামে একটা ঢাকনা থাকে। অপারকুলাম, অপারকুলাম ঢাকনা থাকে। তো তুমি যখন এখানে এই যে ট্রিগারের মতো আছে, এই ট্রিগার চাপ দিবা, তখন এই ঢাকনাটা খুলে যায়। তো অপারকুলাম ঢাকনাটা খুলে যায়, তখন হচ্ছে এই ট্রিগার, এই নিডোসিল হচ্ছে একটা ট্রিগার, এবং এইটা একটা সংবেদনশীল অংশ। এবং এটার আরো একটা নাম আছে, রূপান্তরিত সিলিয়াম বলে নিডোসিলকে। নিডোসিলকে কি বলে ভাইয়া? রূপান্তরিত সিলিয়াম। তাহলে নিডোসিল হচ্ছে রূপান্তরিত সিলিয়াম, এবং এটা কাইন্ড অফ ট্রিগারের মতো কাজ করে, এবং এই ট্রিগার চাপলে ঢাকনা খুলে যায়, অপারকুলাম বা ঢাকনাটা খুলে যায়, এবং সূত্রকটা বাইরে বেরোয় আসে। সূত্রকটা কোথায় বেরোয় আসে ভাইয়া? বাইরে বেরোয় আসে। সূত্রকটা বাইরে বেরোয় আসে। আচ্ছা, নেমাটোসিস্টের পেনিট্রান্ট, মানে ব্যাপারটা এমন যে নিডোসাইট যে কোষটা, তার মেইন অংশটাই হচ্ছে কি বলতো? নিডোসাইট কোষের মেইন অংশটাই হচ্ছে নেমাটোসিস্ট। মেইন অংশটাই হচ্ছে নেমাটোসিস্ট। ক্লিয়ার? এবং এই যে অংশগুলা, এই যে তুমি যদি বলো যে নিডোসিল, এরপর অপারকুলাম, এগুলো কিন্তু নেমাটোসিস্টের অংশ না, এরা
নিডোসাইট বা নিডোব্লাস্টের অংশ। মানে নিডোসাইট হচ্ছে কোষ, আর কোষের মেইন অংশ হচ্ছে নেমাটোসিস্ট। নিডোসাইট কোষের প্রধান অংশ হচ্ছে নেমাটোসিস্ট। ঠিক আছে, এই যে নেমাটোসিস্ট, এখানে থাকে হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল। হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল। হিপ্নোটক্সিন কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। হিপ্নোটক্সিন কি দিয়ে তৈরি ভাইয়া? প্রোটিন প্লাস ফেনলে তৈরি হিপ্নোটক্সিন। এবং এই যে বারবিউল এগুলো কিন্তু সব হিপ্নোটক্সিনেরই পার্ট। বারবিউল এগুলো সবাই হিপ্নোটক্সিনের পার্ট। হাইড্রার মিসোগ্লিয়ার পুরুত্ব কত ন্যানোমিটার? এখানে তোমার ম্যাথ শিখতে হবে, বুঝছো? ষষ্ঠের প্রশ্ন, ম্যাথ না শিখলে তো হবে না। বায়োলজিতেও ম্যাথ ঢুকাই দিছে। তুমি কি পড়ো বলো তো? 0.1 মাইক্রোমিটার পড়ো। এখন তোমাকে একটা ব্যাপার বলি, 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। তাহলে 0.1 মাইক্রোমিটার সমান হচ্ছে 100 ন্যানোমিটার। কত? 100 ন্যানোমিটার। তাহলে দেখছো, ম্যাথ শিখতে হবে। ষষ্ঠে বায়োলজি পড়তে গেলেও ম্যাথ শেখা লাগবে। কি শেখা লাগবে? ম্যাথ। আচ্ছা, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কোন প্রাণীতে পাওয়া যায়? দেখো মনে রাখবা, গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক। ওই যে বলে না গ্যাস্ট্রিকের ব্যথা, মানে হচ্ছে তোমার যে পাকস্থলী, যেখানে পরিপাক হয়, পাকস্থলীতে যে ব্যথা, এটাকে বলে গ্যাস্ট্রিকের ব্যথা। গ্যাস্ট্রো মানেই হচ্ছে পরিপাক। আর ভাস্কুলার মানে কি? সংবহন, মানে বহন করা জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো ক্যাভিটি মানে গহ্বর, অর্থাৎ পরিপাক সংবহন গহ্বর। এটা আছে হচ্ছে হাইড্রাতে। কোথায় আছে? হাইড্রাতে। এই পরিপাক সংবহন গহ্বরকে সিলেন্টেরন বলে। হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী, 2 নম্বর পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের সিলেন্টেরন আছে কিন্তু সিলোম নাই। নিডারিয়া পর্বের সিলেন্টেরন আছে কিন্তু কি নাই? সিলোম নাই। নিডারিয়া পর্বের সিলেন্টেরন আছে কিন্তু সিলোম নাই। নিডারিয়া পর্বের সিলেন্টেরন আছে কিন্তু সিলোম নাই। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এরপর হাইড্রা জাইগোট মাইটোসিসের মাধ্যমে উৎপন্ন বহুকোষী কোষপিণ্ড। অর্থাৎ জাইগোট মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে যেটা হলো সেটা জাইগোট। আর জাইগোটটা বিভাজিত হয়ে একটা কোষগুচ্ছ তৈরি করে, নিরেট কোষগুচ্ছ। এই যে নিরেট কোষগুচ্ছ, এটাকে মরুলা বলে। মরুলার পরের ধাপ হচ্ছে ব্লাস্টুলা, তারপরের ধাপ গ্যাস্ট্রুলা, তারপরের ধাপ হচ্ছে হাইড্রুলা, বাচ্চা হাইড্রা যেটা। শেষ ধাপটা হচ্ছে হাইড্রুলা। তাহলে নিষেক জাইগোট, এই যে হাইড্রার যে যে ধাপগুলা, পরিস্ফুটনের যে ধাপগুলা, এগুলো একটা লাইন দিয়ে মনে রাখা যায়। নিজাম বাড়ি গেল হেঁটে। নিজাম বাড়ি গেল হেঁটে। নিতে নিষেক, যাতে জাইগোট, মতে মরুলা, বতে ব্লাস্টুলা, গতে গ্যাস্ট্রুলা, হতে হাইড্রুলা। নিষেক জাইগোট মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা হাইড্রুলা। নিষেক জাইগোট মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা, আর একটা হচ্ছে হাইড্রুলা। লাস্টের যেটা সেটা হচ্ছে হাইড্রুলা। ক্লিয়ার? আচ্ছা, আমরা ঘাস ফড়িং এ চলে আসছি, আমাদের প্রিয় ঘাস ফড়িং। চলো আমরা একটু ঘাস ফড়িং নিয়ে পড়ি। ঘাস ফড়িং এর মস্তকের বহিকঙ্কালকে কি বলে? মস্তকের বহিকঙ্কাল মানে ধরো এই যে মাথার যে খুলি, এটাকে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম বলে। এটাকে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম বলে। এইটার ভ্রূণীয় খণ্ডক, মানে ভ্রূণ অবস্থায় 6টা খণ্ড ছিল। ভ্রূণীয় খণ্ডক, তাইলে এটার ভ্রূণীয় খণ্ডক কয়টা? 6টা। কিন্তু পরবর্তীতে এটার অ্যাকচুয়ালি কয়টা পার্ট আছে বা কয়টা অংশ আছে? এটার অংশ হচ্ছে 4টা। আবারও বলি, এটার যে অংশ, এটার অংশ আমরা বলতেছি কয়টা ভাইয়া? 4টা। তো সেই 4টা অংশ কি কি আমরা একটু বলি ভাইয়া। এই 4টা অংশ হচ্ছে ভার্টেক্স, জেনা, ফ্রন্স আর ক্লাইপিয়াস। তাহলে 4টা অংশ হচ্ছে ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। তাহলে বহিকঙ্কালের অংশ কি কি? 4টা, ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। ভ্রূণীয় খণ্ড কয়টা? 6টা। আচ্ছা, এই যে ঘাস ফড়িং এর যে মস্তক, এটাকে বলে হাইপোগন্যাথাস ধরনের। মস্তককে বলা হয় হাইপোগন্যাথাস ধরনের। ঘাস ফড়িং এর মস্তককে বলা হয় হাইপোগন্যাথাস ধরনের। তাহলে মস্তকের বহিকঙ্কালকে কি বলে? হাইপোগন্যাথাস। হাইপো মানে নিচে, মানে মুখের যে ছিদ্র, ন্যাথো মানে মুখের ছিদ্র। তো মুখের ছিদ্রটা হচ্ছে, আমাদের মুখের ছিদ্র কোন দিকে? এদিকে। এর মুখের ছিদ্রটা হচ্ছে এখানে নিচে, নিচের দিকে।
তাই মস্তককে হাইপোগনাথাস ধরনের বলে। মস্তক কি আকৃতির বলো তো? নাশপাতি আকৃতির। মস্তকটা হচ্ছে নাশপাতি আকৃতির। আচ্ছা, নাশপাতি আকৃতির আর কি পড়ছো? মানব জীবনের ধারাবাহিকতাতে তুমি কিন্তু নাশপাতি আকৃতির জিনিসপত্র পড়ছো, বলো তো? মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে তুমি নাশপাতি আকৃতির কি পড়ছো? কার মনে আছে? মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে তুমি নাশপাতি আকৃতির কি পড়ছো? কার মনে আছে বলো? কার মনে আছে? আচ্ছা, এরপর আসো। ও, আরশোলার স্ত্রী জননরন্ধ্র কত নাম্বার খণ্ডকে পাওয়া যায়? তো এখানে একটু বলি যে এখন তো আরশোলা, হ্যাঁ, তো আরশোলা হচ্ছে এই এই জায়গায় হচ্ছে আমরা তো এখন ঘাস ফড়িং পড়ি, তাই না? আমরা ঘাস ফড়িং পড়ি। তবে একটা সময় হচ্ছে আরশোলা, তেলাপোকা এগুলো নিয়ে পড়াশোনা হইতো। তো যাই হোক, এরা সবাই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কি পর্বের? আর্থ্রোপোডা পর্বের। এখন প্রশ্ন আসলে কই থেকে আসবে? ঘাস ফড়িং থেকে প্রশ্ন আসবে। তো ঘাস ফড়িং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানো? ওভিপোজিটর। ওভিপোজিটর। তো ওভি দেখে মনে হচ্ছে কোনো সেলের নাম, তাই না? কিন্তু না, এটা হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং এ থাকে। স্ত্রী ঘাস ফড়িং এর ডিম পাড়ার অঙ্গ। এটা দেখে স্ত্রী ঘাস ফড়িং ডিম পাড়ে, ফলে এটা স্ত্রী ঘাস ফড়িং এর একটা আইডেন্টিফাইং জিনিস। এবং তুমি জানো যে মানুষের ক্ষেত্রে দেখবা যে পুরুষরা একটু সাইজে বড় সড়ো হয়, মেয়েরা একটু সাইজে ছোটখাটো হয়। যেমন হাইট ছেলেদের বেশি হয়, মেয়েদের একটু কম হয়। ঘাস ফড়িং এ উল্টা, বা একটু অনুন্নত যারা তাদের ক্ষেত্রে উল্টা। তাদের ক্ষেত্রে দেখবা যে স্ত্রীগুলা সাইজে বড় হয়, পুরুষগুলা সাইজে ছোট হয়। ঘাস ফড়িং ও তাই, স্ত্রী ঘাস ফড়িং আকারে বড় কিন্তু। এবং অভিপোজিটরটাই কিন্তু দেখে বোঝা যায় যে কোনটা স্ত্রী ঘাস ফড়িং, কোনটা পুরুষ ঘাস ফড়িং। কোনটা স্ত্রী ঘাস ফড়িং, কোনটা পুরুষ ঘাস ফড়িং, এটা কি দেখে বোঝা যায়? অভিপোজিটর দেখে। অভিপোজিটর হচ্ছে নবম খণ্ডে আছে। কয় খণ্ডে? নবম খণ্ডে। আর আমরা যদি বলি যে স্ত্রী জননরন্ধ্র কত খণ্ড আছে? স্ত্রী জননরন্ধ্র আছে 8 নাম্বার খণ্ডে। আর পুং জননরন্ধ্র কত খণ্ডে আছে? পুং জননরন্ধ্র আছে হচ্ছে 9 নাম্বার খণ্ডে। তাহলে পুং জননরন্ধ্র আছে 9 নাম্বার খণ্ডে, স্ত্রী জননরন্ধ্র আছে 8 নাম্বার খণ্ডে। আর নবম খণ্ডে কিন্তু স্ত্রীর ডিম পাড়ার অঙ্গ আছে। এর বাইরে পুরুষ ঘাস ফড়িং এর 3টা জিনিস থাকে। কি কি বলি? সাবজেনিটাল প্লেট থাকে, এটা পুরুষ ঘাস ফড়িং এর কথা বলতেছে। সাবজেনিটাল প্লেট থাকে, অ্যানাল সার্কি থাকে, অ্যানাল সার্কি। এরপরে সুপ্রাঅ্যানাল প্লেট থাকে, সুপ্রাঅ্যানাল প্লেট। তাহলে কি কি বললাম তোমাকে? সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি এবং সুপ্রাঅ্যানাল প্লেট। সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি এবং কি বলছি ভাইয়া? সুপ্রাঅ্যানাল প্লেট। সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি এবং সাথে সাথে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সুপ্রাঅ্যানাল প্লেট। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো এটা থাকে 9 নাম্বার খণ্ডে, এটা থাকে 10 নাম্বার খণ্ডে, এটা থাকে 11 নাম্বার খণ্ডে। আমি যেভাবে মনে রাখতাম, সাব শব্দের অর্থ হচ্ছে নিচে, আর এটা ঠিকঠাক। আর এটা সুপ্রা, সুপ্রা মানে সুপার কোনো কিছু, ফলে সাবটা থাকবে নিচে, তারপরে অ্যানাল, আর সুপার তাইলে আরো উপরে। আজান দিচ্ছি, আমরা আজানের জন্য একটু বিরতি নিচ্ছি।
ঠিক আছে, তাহলে আমাদের আজান শেষ, তাহলে চলো আমরা ক্লাসে ব্যাক করি। ওকে, ঠিক আছে, তাহলে চলে আসো আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না কেন? তো ঘাস ফড়িং এর ট্রাকিয়া হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ। আবারও বলি, ঘাস ফড়িং এর ট্রাকিয়া কি? প্রধান শ্বসন অঙ্গ। ট্রাকিয়া হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ। আর ধরো এটা হচ্ছে ঘাস ফড়িং এর ট্রাকিয়া। ঘাস ফড়িং এর ট্রাকিয়ায় এখানে এই যে ঘাস ফড়িং এর ট্রাকিয়ার যে প্রাচীর, কি বলছি ভাইয়া? ঘাস ফড়িং এর ট্রাকিয়ার যে প্রাচীর, এখানে হচ্ছে ইনটিমা আছে। কি আছে? ইনটিমা, ইনটিমা। এবং এইটা পুরু হয়ে যায়, মানে ধরো একটা জিনিস, একটা পাতলা পর্দার মতো জিনিস, সেটা লেগে 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 পুরু হয়ে গেছে, এত পুরু যেখানে শক্ত হয়ে যায় জিনিসটা। তাহলে ইনটিমা পুরু হয়ে গঠন করে টিনিডিয়া। তাহলে ঘাস ফড়িং এর এই যে ট্রাকিয়াতে কি আছে? ইনটিমা। ইনটিমা পুরু হয়ে কি তৈরি করে? টিনিডিয়া। আর টিনিডিয়া হয়ে যায় শক্ত। তো একটা শক্ত জিনিস যদি এখানে থাকে, তাহলে ওইটা চুপসে যায় না। মানে হয় না যে তোমার কাছে একটা নরম পাইপ আছে, পাইপটা তো চুপসে যাইতে পারে, কিন্তু এখানে শক্ত হয়ে যাওয়ার কারণে এটা চুপসায় যায় না। ফলে এটা চুপসায় না যাওয়ার কারণে মানে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নেওয়া সহজ হয়। তো কেন ঘাস ফড়িং এর ট্রাকিয়া চুপসে যায় না ভাইয়া? টিনিডিয়ার জন্য ট্রাকিয়া চুপসে যায় না। টিনিডিয়া কি দিয়ে তৈরি হয়? ইনটিমা দিয়ে তৈরি হয়। ফলে এখানে অ্যান্সারটা হবে টিনিডিয়া। কিন্তু যদি টিনিডিয়া অপশনে না থাকতো, যদি টিনিডিয়া অপশনে না থাকতো, তাহলে তুমি কি দাগাইতা? তখন তুমি ইনটিমা দাগাইতা। আচ্ছা, আমাদেরও কিন্তু ট্রাকিয়া আছে। আমাদের ট্রাকিয়া কেন চুপসে যায় না জানো? বলতো, আমাদের ট্রাকিয়া কেন চুপসে যায় না? আমাদের ট্রাকিয়াতে এরকম সি আকৃতির, কি আকৃতির ভাইয়া? সি আকৃতির তরুণাস্থি থাকে। আমাদের ট্রাকিয়াতে সি আকৃতির তরুণাস্থি থাকে। তো যদি এরকম সি শেপের হাড্ডি থাকে মাঝখানে এর মধ্যে, তাইলে এটা কি আর চুপসায় যাবে? এটা চুপসায় যাবে না। ফলে আমাদের ট্রাকিয়া চুপসায় যায় না হচ্ছে 15 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি থাকে, এই জন্য আমাদের ট্রাকিয়া চুপসায় যায় না। আর ঘাস ফড়িং এর ট্রাকিয়া কেন চুপসায় যায় না? টিনিডিয়া থাকার জন্য। ঘাস ফড়িং এর ট্রাকিয়া কেন চুপসায় যায় না ভাইয়া? টিনিডিয়া থাকার জন্য। ঘাস ফড়িং এর ট্রাকিয়া কেন চুপসায় যায় না? টিনিডিয়া থাকার জন্য। এরপরে আসো আমরা একটু রুই মাছ দেখবো, আমাদের প্রিয় রুই মাছ। তো রুই মাছের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিলারি বারবেল কি? ব্যাপারটা হচ্ছে যে ছেলেদের মোজ থাকে না? মোজ দেখছো কখনো কখনো? এরকম এরকম নিচু করে, এরকম সুন্দর করে লম্বা করে মোজ অনেকে। তো ঘাস ফড়িং এর যে সরি রুই মাছের যে মুখছিদ্র, সে দুই সাইড দিয়ে এরকম চুলের মতো একটা জিনিস বেরোয় এরকম, ওইটা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। হ্যাঁ, তাহলে মুখের, তাহলে মাথার অংশ, তাইলে মাথার এই যে এখান থেকে চুলের মতো একটা জিনিস বেরোয়, এটাকে ম্যাক্সিলারি বারবেল বলে। ঠিক আছে, ওকে। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট কেন বলে? এখন তুমি বলো যে আমাদের হার্টের কয়টা প্রকোষ্ঠ বলো তো? 4টা। দেখো, এটা হচ্ছে আমাদের হার্ট, এরকম 4টা প্রকোষ্ঠ আছে। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, আমাদের হার্টের মধ্য দিয়ে দেখো এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাস করে। কি যুক্ত রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সেটা যায় ফুসফুসে, ফুসফুস থেকে এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়। অর্থাৎ ফুসফুস কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নেয় এবং অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে আসে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে সারা দেহে রক্ত চলে যায়। ফলে রাইট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে পরিবাহিত হয় অক্সিজেন যুক্ত রক্ত। ফলে আমাদের যে হার্ট, সেটা হচ্ছে ডাবল সার্কিট। কিরকম ভাইয়া? ডাবল সার্কিট। রক্ত হৃৎপিণ্ডকে 2বার অতিক্রম করে। তাহলে আমাদের যে হার্ট, সেটা হচ্ছে ডাবল সার্কিট। আর রুই মাছের যে হার্ট, সেটা এরকম যে রুই মাছের হার্টে 2টা প্রকোষ্ঠ, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। হ্যাঁ, এখানে আছে সাইনাস ভেনোসাস। তাহলে এখানে আছে সাইনাস ভেনোসাস, এটা কিন্তু প্রকোষ্ঠ না, এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাস হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ, এখানে কানেকশন আছে। এই সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, এরপর ভেন্ট্রিকল, তারপর হচ্ছে বালভাস আর্টারিওসাস, বালভাস আর্টারিওসাস। হ্যাঁ, এরপর হচ্ছে ভেন্ট্রাল আওরটা, ভেন্ট্রাল aorta। এটা হচ্ছে রুই মাছের হার্ট। তাহলে রুই মাছের হার্টে প্রকোষ্ঠ 2টা, উপপ্রকোষ্ঠ 1টা। আর বালভাস আর্টারিওসাস ঠিক হার্টের অংশ 3টা, মানে 2টা প্রকোষ্ঠ, 1টা উপপ্রকোষ্ঠ। বালভাস আর্টারিওসাসটা হচ্ছে এই ভেন্ট্রাল অ্যাওরটার একটা স্ফীত অংশ, ঠিক হার্টের পার্ট না, মানে হার্টের পার্ট 2টা,
অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আর সাইনাস ভেনোসাস। আর রুই মাছের হার্টের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাস করে। কি যুক্ত রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। রুই মাছের হার্টের মধ্য দিয়ে সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাস করে। কি যুক্ত রক্ত পাস করে ভাইয়া? রুই মাছের হার্টের মধ্য দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সবসময় পাস করে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাস করে। এখন কার্বন ডাই অক্সাইড কিসের মধ্য দিয়ে যায় বলতো? ভেইনের মধ্য দিয়ে যায়, ভেইন। আর ভেইন থেকে আসছে ভেনাস। তাহলে রুই মাছের হার্টটা কি? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। হ্যাঁ, কারণ এখান থেকে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই পাস করে। তাহলে উপপ্রকোষ্ঠের নাম সাইনাস ভেনোসাস, প্রকোষ্ঠ দুইটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। আর ডাবল সার্কিট এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। কেন ডাবল সার্কিট বলে সেটা আমরা বলছি। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে অন্ননালী এবং বায়ুথলির মাঝে সংযোগকারী নালীর নাম কি? এটা ব্যাপারটা এমন যে রুই মাছের যে বায়ুথলি সেখানে কিন্তু দুইটা প্রকোষ্ঠ আছে। হ্যাঁ, এখানে একটা নালী বের হইছে যেটা অন্ননালীর সাথে কানেক্টেড। তো এটাকে বলে ডাক্টাস নিউম্যাটিকাস। তো এই যে নালীটা, এই নালীটাকে বলে ডাক্টাস নিউম্যাটিকাস। এখন এই নালীটা যে মাছে থাকে সেই মাছকে বলে ফাইসোস্টোমাস। সেই মাছের বায়ুথলিকে বলে ফাইসোস্টোমাস বায়ুথলি। কি বায়ুথলি বলে ভাইয়া? ফাইসোস্টোমাস বায়ুথলি। এবং রুই মাছের বায়ুথলি কিন্তু ফাইসোস্টোমাস বায়ুথলি। তাহলে বায়ুথলি এবং অন্ননালী, এটা হচ্ছে অন্ননালী, এদের কানেকশন হচ্ছে তোমার ডাক্টাস নিউম্যাটিকাস। এবং এই জয়েন্টকে বলে হচ্ছে তোমার ডাক্টাস নিউম্যাটিকাস। এবং এই ডাক্টাস নিউম্যাটিকাস নালী থাকলে তাদেরকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলে। যেমন রুই মাছের বায়ুথলি ফাইসোস্টোমাস বায়ুথলি। আর যাদের ক্ষেত্রে এই নালীটা নাই তাদেরকে বলে ফাইসোক্লিস্টাস বায়ুথলি। সেই বায়ুথলি গুলাকে বলা হয় ফাইসোক্লিস্টাস বায়ুথলি। দেখো এই বায়ুথলিকে বলে ফাইসোক্লিস্টাস বায়ুথলি। তাহলে উপরেরটা হচ্ছে ফাইসোস্টোমাস বায়ুথলি আর নিচেরটা হচ্ছে ফাইসো, যাদের এই ডাক্টাস নিউম্যাটিকাস নাই তাদেরকে বলে, তাদের বায়ুথলিকে ফাইসোক্লিস্টাস বায়ুথলি বলে। এরপরে আসো আমরা পরিপাক ও শোষণ অধ্যায়ে চলে আসতে চাই। তো দেখো কোন ভিটামিন, তার আগে একটু তোমাকে বলি ভিটামিন গুলার মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে, এগুলা হচ্ছে পানিতে অদ্রবণীয়। পানিতে একটা জিনিস মনে রাখো, যে পানিতে অদ্রবণীয় সে স্নেহে দ্রবণীয়। স্নেহে দ্রবণীয়। আর ভিটামিন বি আর সি এই দুইটা হচ্ছে পানিতে দ্রবণীয়, তাহলে তারা স্নেহে অদ্রবণীয়। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা। এর বাইরে ভিটামিন বি এর অনেকগুলো টাইপ আছে। এর মধ্যে ভিটামিন বি9টা হচ্ছে ফোলিক অ্যাসিড। কি বলে এটাকে? ফোলিক অ্যাসিড। আর ভিটামিন বি12 যেটা মানে ভিটামিন বি এর মধ্যে, এটাকে বলে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। খেয়াল করো ভাইয়া, তাহলে ভিটামিন এ ডি কে এরা পানিতে অদ্রবণীয়, স্নেহে দ্রবণীয়। আর ভিটামিন বি সি এরা পানিতে দ্রবণীয়, স্নেহে অদ্রবণীয়। পানিতে দ্রবণীয়, স্নেহে অদ্রবণীয়। আচ্ছা, তাহলে ভিটামিন বি9 ফোলিক অ্যাসিড, ভিটামিন বি12 সায়ানোকোবালামিন। তাহলে ভিটামিন বি12 সম্পর্কে কোনটা আসলে সত্য? তো ভিটামিন বি12 হচ্ছে, দেখো তোমাকে একটা ট্রিক বলি। এখানে দুইটা অপশন আছে, উদ্ভিদে থাকে প্রাণীতে থাকে। তাহলে তুমি এখন শিওর থাকো যে উত্তর এই দুইটার মধ্যে একটা হবে। উত্তর এই দুইটার মধ্যে একটা হবে, কারণ দুইটা একেবারে দুই মেরুর অপশন, তাই না? দুইটা হচ্ছে দুই মেরুর অপশন, ফলে উত্তর দুইটার একটা হবে। এখন তাইলে তুমি কিন্তু বাকি দুইটা কাইন্ড অফ বাদ দিতে পারতেছো। যে যেমন বি12 আমরা অলরেডি দেখে আসছি যে বি হচ্ছে পানিতে দ্রবণীয়, ফলে এটা আসলে ভুল। তাহলে সত্য কোনটা? সত্য হচ্ছে এইটা ভাইয়া। ভিটামিন বি12 বা ভিটামিন বি গুলা হচ্ছে প্রাণীতে থাকে, এরা প্রাণীতে থাকে। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে কি আসলে উৎপন্ন হয়? এখানে তোমরা জানো যে খাদ্য হচ্ছে 3 রকম, কার্বোহাইড্রেট মানে শর্করা, তারপরে আসে হচ্ছে আমিষ, তারপরে আসে হচ্ছে স্নেহ। তো শর্করা যখন পরিপাক হয়, শর্করা পরিপাক হয়ে তৈরি হয় ভাইয়া গ্লুকোজ, তাই না? এবং শর্করাকে ভাঙে কোন কোন এনজাইম? অনেক এনজাইমই আছে, তবে তুমি যদি আসলে বলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম আসলে কি,
বা দু একটা এনজাইমের নাম বলতে বলো, তাহলে আসলে ওইটা আসলে তোমাকে বলতে হবে। দেখো টায়ালিন আছে, অ্যামাইলেজ আছে, সুক্রেজ, মর্টেজ, ল্যাকটেজ, এগুলা টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, মর্টেজ, এগুলা এগুলা হচ্ছে শর্করাকে ভাঙে, শর্করা বিশ্লেষী এনজাইম। আর আমিষ পরিপাক হয়ে তৈরি হয় অ্যামিনো অ্যাসিডে। এবং আমিষ পরিপাককারী যারা, তাদের নামের সাথে নরমালি সিন থাকে, যেমন পেপসিন, পেপসিন, এরপর হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরপর হচ্ছে জিলেটিনেজ। এগুলা হচ্ছে আমিষকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করতেছে। আর স্নেহ পরিপাককারী, স্নেহ ভেঙে কিসে পরিণত হয় ভাইয়া? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে কনভার্ট হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়। এবং স্নেহ পরিপাককারী এনজাইম হচ্ছে মেইনলি লাইপেজ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যে এনজাইমটার নাম দেখবা সে হচ্ছে আমাদের লাইপেজ। স্নেহ পরিপাককারী ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এনজাইমটাকে তুমি পাবা সে কি ভাইয়া? সেই এনজাইমটা হচ্ছে ভাইয়া লাইপেজ, সেই এনজাইমটা ভাইয়া লাইপেজ। ক্লিয়ার? সেই এনজাইমটা হচ্ছে লাইপেজ। আচ্ছা ঠিক আছে। এরপর আসো, আক্কেল দাঁত কোন কোন ধরনের দাঁত? আসলে দাঁত তিন রকম। দেখো ICPM, আই মানে ইনসিসর, বাংলায় লিখি ইনসিসর, সিতে ক্যানাইন, প্রিমোলার, আর একটা হচ্ছে মোলার। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, অর্থাৎ ICPM এভাবে বলি। আচ্ছা, বাংলায় বলে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্র পেশন দাঁত আর পেশন দাঁত। মানে একটা দিয়ে তুমি কাটো একেবারে, দেখো ICPM এটা সংকেত এরকম, মানে আমাদের প্রাপ্তবয়স্কে তুমি জানো 32টা দাঁত থাকে। তো ব্যাপারটা এরকম, ধরো এটা হচ্ছে তোমার উপরের চোয়াল, এটা নিচের চোয়াল, এখানে এখানে আমরা 4 ভাগে ভাগ করলাম। 4 ভাগে ভাগ করে এই এক সাইডের কি কি দাঁত আছে সেটা বলি। এটার সংকেত হচ্ছে ICPM 2 1 2 3। মানে এখানে এই সাইডে দুইটা ইনসিসর আছে, একটা ক্যানাইন আছে, দুইটা প্রিমোলার আছে, তিনটা মোলার আছে। বোঝা গেল? তাইলে এটা হচ্ছে 2 1 2 3। এইটা আবার এখানেও 2 1 2 3, এখানেও 2 1 2 3, এখানেও 2 1 2 3, অর্থাৎ এখানে 2 2 4 5 6 7 8, 4 8 32টা দাঁত আছে। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত, ICPM 2 1 2 3 × 4। তাহলে কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। ঠিক আছে? তো এই মোলার দাঁতকে পেশন দাঁত বলে, মোলার দাঁতকে কি বলে? পেশন দাঁত বলে। তো এই মোলার দাঁত হচ্ছে এই সাইডে তিনটা, আমাদের এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, 6টা, এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, মোট 12টা মোলার দাঁত আছে। মানে M3 কে 3 দিয়ে 4 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 12টা আছে মোলার দাঁত। এখন এই মোলার দাঁত ধরো এখানে তিনটা আছে, 1 2 3, এই লাস্টের যে মোলার দাঁত এটাকে বলে আক্কেল দাঁত। এই দাঁতটা সবার শেষে ওঠে, লাস্টের যে মোলার দাঁত, এই দাঁতটাকে বলা হয় আক্কেল দাঁত, এবং এই দাঁতটা হচ্ছে সবার শেষে উঠে। ক্লিয়ার জিনিসটা? ফলে আক্কেল দাঁত একটা মোলার দাঁত। আক্কেল দাঁত কি ধর? একটা মোলার দাঁত বা পেশক দাঁত। আচ্ছা, শিশুর একটা বাচ্চার দাঁত কয়টা বলতো? মানে আমাদের 8-10 বছর বয়সে যখন ওই যে দাঁত, ওই যে দাঁতটা, ওই দাঁতটা হচ্ছে বাচ্চার দাঁত, এটা হচ্ছে 20টা দাঁত। এটা সংকেত ICM 2 1 2। অর্থাৎ বাচ্চার ক্ষেত্রে মানে প্রথমে যে দুধ দাঁত উঠে, দুধ দাঁত 20টা, তো তখন কিন্তু এই প্রিমোলারটা থাকে না, দুধ দাঁতে হচ্ছে প্রিমোলারটা থাকে না। দুধ দাঁতে কোনটা থাকে না ভাইয়া? প্রিমোলার থাকে না। দুধ দাঁতে কোনটা থাকে না? আবারও বলি, প্রিমোলার থাকে না হচ্ছে দুধ দাঁতে। প্রিমোলার দুধ দাঁতে থাকে না, প্রিমোলার দুধ দাঁতে থাকে না। ওকে ওকে। এরপরে HCl এর ক্ষতি থেকে পাকস্থলী প্রাচীরকে কোনটা রক্ষা করে? কারণটা কি বলি, HCl প্রচন্ড শক্তিশালী একটা অ্যাসিড, এটার অ্যাসিডিটি মানে এটার যে pH টা 0.9 থেকে 1.5 এর এরকম।
তো এটা এত তীব্র, তুমি তিনটা সবচেয়ে শক্তিশালী তিনটা অ্যাসিড কি বলো তো? HCl, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এই হচ্ছে সবচেয়ে শক্তিশালী তিনটা অ্যাসিড। HCl যদি তোমার হাতে পড়ে এটা কিন্তু পুড়ে যাবে, তাই না? একেবারে গোশত মাংস উঠে যাবে পুড়ে, এরকম অবস্থা হবে। কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে HCl আছে, কিন্তু পাকস্থলী তো পুড়ে যাচ্ছে না, পাকস্থলী তো গলে পরিপাক হয়ে যাওয়ার কথা, গলে যাওয়ার কথা। তো এটা তো হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ হচ্ছে ধরো আমাদের যে পাকস্থলী যে প্রাচীর, হ্যাঁ, আমি আসলে খুব সুন্দর ছবি আঁকি, তো কি যে আঁকি নিজেও জানি না। তো যাই হোক, কাইন্ড অফ এটা হচ্ছে পাকস্থলী, এটা আমের ছবি আঁকছি, হ্যাঁ, ধরে নাও এটা একটা পাকস্থলী, ঠিক আছে? তো এটা একটা পাকস্থলী। এখন পাকস্থলীর প্রাচীর কেন পরিপাক হয়ে যাচ্ছে না? একটা হচ্ছে প্রাচীরে মিউকাসের একটা লেয়ার আছে, মিউকাসের একটা লেয়ার আছে, নাম্বার ওয়ান। দুই নাম্বার হচ্ছে এখানে যে কোষগুলো, এগুলোকে বলে এপিথেলিয়াল কোষ। কি কোষ? এপিথেলিয়াল কোষ। এই কোষগুলা এত ঘন, মানে কোনো ফাঁকা জায়গায় নাই। দুই নাম্বার খুবই স্ট্রং, দৃঢ়। তাহলে ঘন, দৃঢ়, এবং আরো একটা ব্যাপার আছে, এরা 3 থেকে 6 দিন বাঁচে এপিথেলিয়াল কোষগুলো। কেন? কারণ একটু বয়স হইলে তো এদের ওই দৃঢ়তা কমে যাবে, এই জন্য এরা মাত্র 3 থেকে 6 দিন বাঁচে। তাহলে একটা হচ্ছে এপিথেলিয়াল কোষগুলো এবং 3 থেকে 6 দিন বাঁচে, ফলে নতুন নতুন কোষ দ্বারা রিপ্লেস হয়, যাতে HCl ক্ষতি না করতে পারে। একটা আরো আছে, এই পাকস্থলী প্রাচীর থেকে বাইকার্বনেট আয়ন খরিত হয়। কি আয়ন? বাইকার্বনেট আয়ন। এখন বাইকার্বনেট একটা ক্ষার, এই ক্ষারটা হচ্ছে HCl কে প্রশমিত করে। ক্ষারটা হচ্ছে কি করে ভাইয়া? এই যে HCl এটাকে প্রশমিত করে, ক্ষারটা হচ্ছে HCl কে ভাইয়া প্রশমিত করে। আরেকটা ব্যাপার আছে, পাকস্থলীর প্রাচীর থেকে পেপসিনোজেন, কি ভাইয়া? পাকস্থলীর প্রাচীর থেকে পেপসিনোজেন যেটা খরিত হয়, এইটা পরবর্তীতে যে পেপসিনে কনভার্ট হয়। এখন ব্যাপারটা বুঝো যে পেপসিনটা হচ্ছে তোমার আসল জিনিস, পেপসিনোজেন, এই লাস্টে জেন আছে, জেন থাকলে তারা নিষ্ক্রিয় হয়। কোন এনজাইমের নামের শুরুতে যদি প্রো থাকে, যেমন প্রোরেনিন, এর লাস্টে জেন আছে, পেপসিনোজেন, এরা নিষ্ক্রিয়, এরা ইনঅ্যাক্টিভ, ফলে এরা ইনঅ্যাক্টিভ ভাবে খরিত হয়। এই জন্য HCl এর মানে HCl ক্ষতি করতে পারে না। তো এই যে রেজনগুলা, এই রেজনগুলোর জন্য, তার ভিতর এখানে রেজনটা হচ্ছে মিউকাস। HCl এর ক্ষতি থেকে পাকস্থলী প্রাচীরকে কে রক্ষা করে ভাইয়া? মিউকাস রক্ষা করে। মোহনা বলছে যে ফজলি স্থলী আকসান, মোহ বলছে। সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়েছে কিনা সাদিয়া আফরোজ? আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস 20 জানুয়ারি শুরু হবে, ভর্তি চলতেছে, বাচ্চারা ভর্তি হচ্ছে, আমাদের ওরিয়েন্টেশন লাইভ হয়ে গেছে, এবং আমরা টোটাল 6 মাসের মতো সময় নিয়ে প্রথমবার শেষ করবো ইনশাআল্লাহ। মানে এত সুন্দরভাবে ধরে ধরে বেসিক দিয়ে, এখানে তো তোকে বুঝায় আসলে শান্তি পাচ্ছি না, ঠিক আছে? ওখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে ইনশাআল্লাহ আমরা পড়াবো। এবং বায়োলজি কেমিস্ট্রির ম্যাক্সিমাম ক্লাস আমি নিব। মানে ম্যাক্সিমাম কি, মানে ধর বায়োলজি কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে, বায়োলজিতে 12 24টা, কেমিস্ট্রি 10টা, 34টা, 34টার মধ্যে 28টা চ্যাপ্টার আমি নিব, 28টা বা 27টা, এবং সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোন ভিটামিনটি শরীরে দীর্ঘ সময়ে সঞ্চিত থাকে? এটা একটা ভালো প্রশ্ন। মানে বডিতে তো অনেক ভিটামিনই থাকে, তাই না? বডিতে তো অনেক ভিটামিনই থাকে, তবে শরীরে লম্বা সময় কোনটা শরীরে থাকে? এখন ব্যাপারটা বলি, বলতো চর্বিতে কোনটা থাকে? চর্বিতে কোনটা থাকে? চর্বিতে থাকে ভিটামিন এ, এবং বড় সময় চর্বি সঞ্চিত থাকে। তুমি দেখো যে আমাদের যে ভুঁড়ি, ভুঁড়ি মানে কি? ভুঁড়ি মানে চর্বি। তাহলে তোমার এটা নিয়ে কোনো ডাউট আছে যে চর্বি দীর্ঘ সময় শরীরে সঞ্চিত থাকতে পারে, চর্বি জমা থাকতে পারে, তাই তো? তাইলে এইখানে হচ্ছে ভিটামিন এ হবে অ্যান্সার। কোনটা অ্যান্সার হবে ভাইয়া? ভিটামিন এ। এরপরে আসো, অ্যামিনো অ্যাসিডের গ্লিসারল থেকে গ্লুকোজ, কোথায় গ্লুকোজ সংশ্লেষণ ঘটে? আচ্ছা, তো প্রথম পয়েন্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড গ্লিসারল থেকে গ্লুকোজ, এই প্রশ্নটা আসলে বেশ সুন্দর প্রশ্ন। কেন বলি? এটা হচ্ছে ওই যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এই জায়গার প্রশ্ন, একটু বুঝাই বলি। দেখ, ধর তোর রক্তে, এটা হচ্ছে রক্তনালী, হ্যাঁ, এখানে গ্লুকোজ বেড়ে গেছে। কি বেড়ে গেছে? গ্লুকোজ বেড়ে গেছে। তো রক্তনালীতে যদি গ্লুকোজ বেড়ে যায় তাহলে কি করতে হয় বলতো? তোমার রক্তনালীতে যদি গ্লুকোজ বেড়ে যায়, তাহলে এখন এই গ্লুকোজটা কিসে কনভার্ট করতে হবে বলতো? গ্লাইকোজেনে কনভার্ট করতে হবে। রক্তে গ্লুকোজ বেড়ে গেলে এটা গ্লাইকোজেনে কনভার্ট হবে। কিসে? এখন গ্লুকোজ মানে গ্লাইকো, গ্লুকোজ মানে গ্লাইকো, আর জেনেসিস মানে তৈরি করা। তাইলে দেখো, জেনেসিস মানে তৈরি করা, গ্লুকোজ মানে গ্লাইকো। তাহলে গ্লুকোজ থেকে কোনো কিছু তৈরি করা, গ্লুকোজ থেকে আসলে গ্লাইকোজেন তৈরি করা, এটাকে বলে গ্লাইকোজেনেসিস। তাহলে জেনেসিস মানে তৈরি করা, কি তৈরি করা? এই যে গ্লাইকো মানে গ্লুকোজ থেকে তৈরি।
তাহলে গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ রক্তে বেড়ে গেছে, এই গ্লুকোজটাকে যকৃতে যকৃতে নিয়ে গ্লাইকোজেন হিসেবে জমা রাখা, যকৃত এবং মাংসপেশিতে, যকৃত এবং মাংসপেশিতে। তাহলে এটাকে বলে গ্লাইকোজেনেসিস। এই কাজটা কে করে বলতো? ইনসুলিন নামক হরমোন করে, ইনসুলিন। তাহলে গ্লাইকোজেনেসিস কাজটা করা হচ্ছে ইনসুলিন। অর্থাৎ রক্তে যখন গ্লুকোজ বেড়ে যায় তখন ইনসুলিনের মাথা খারাপ হয়ে যায়। ইনসুলিন তখন গ্লুকোজটাকে নিয়ে যকৃত এবং মাংসপেশিতে রাখে। ইনসুলিন তখন গ্লুকোজটাকে নিয়ে যকৃত এবং মাংসপেশিতে রাখে, ঠিক আছে, যকৃত এবং মাংসপেশিতে রাখে। এখন একটু চলে আসো, ধরো কখনো রক্তে গ্লুকোজ কমে গেছে, তাহলে রক্তে এখন গ্লুকোজ বেশি লাগবে, তখন কি হয়? এই যে গ্লাইকোজেন এটা ভেঙে যায়, ভেঙে তৈরি হয় গ্লুকোজ, এটাকে বলে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনো। শোনো, সব ভার্সিটিতেই হচ্ছে প্রশ্ন আশপাশ থেকে হয়, যেমন এই প্রশ্নগুলো সলভ করতেছি, তুমি দেখবা যে এই আশপাশ থেকে যা যা পড়াচ্ছি আশপাশ থেকে পড়া দিচ্ছি না, এগুলো থেকে এই প্রশ্ন তুমি কমন পাবে, এই ক্লাস থেকে প্রশ্ন কমন পাবে। মানে মেইন ব্যাপারটা হচ্ছে এটা, গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলতেছি? গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, মানে দেখো গ্লাইকোজেন আর লাইসিস মানে ভেঙে যাওয়া, গ্লাইকোজেন ভেঙে ফেলে গ্লুকোজ, অর্থাৎ রক্তে গ্লুকোজ তখন বাড়তেছে। রক্তে গ্লুকোজ বাড়ানোর কাজ করে হচ্ছে গ্লুকাগন। কে কাজ করে? গ্লুকাগন। দেখো আমি যে মনে রাখতাম গতে গ্লু, গ্লু মানে গ্লুকোজ, তাহলে গ্লুকাগন গ্লুকোজ বাড়াবে, আর ইনসুলিন গ্লুকোজ কমাবে, ইনসুলিন গ্লুকোজ কমাবে। তাহলে গ্লাইকোজেনেসিসটা করে ইনসুলিন, আর গ্লাইকোজেনোলাইসিস এটা করা হচ্ছে গ্লুকাগন। এখন দেখো, যদি কখনো এমন হয় যে রক্তে গ্লুকোজ অনেক কমে গেছে, কেন কমে গেছে? তুমি ভাত খাওয়া বন্ধ করে দিছো, তুমি ভাত খাওয়া বন্ধ করে মাংস খাওয়া শুরু করতেছো, তুমি একটা ডায়েট করতেছো, তো ভাত খাওয়া বন্ধ করে দিছো, হ্যাঁ, তো রক্তে গ্লুকোজ অনেক কমে গেছে, তখন প্রথমে এই গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, কারণ রক্তে গ্লাইকোজেন মানে যকৃত মাংসপেশিতে গ্লাইকোজেন জমা আছে, গ্লাইকোজেনটা তো আসলে গ্লুকোজই, তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে। কিন্তু যখন বডি দেখবে যে না, যকৃত মাংসপেশির গ্লাইকোজেন শেষ হয়ে গেছে, আর গ্লাইকোজেন নাই, কিন্তু রক্তের তো গ্লুকোজ দরকার, কিন্তু তুমি কিন্তু ভাত খাচ্ছ না, ভাতে গ্লুকোজ আছে, তুমি ভাত খাচ্ছ না, ভাত হচ্ছে কার্বোহাইড্রেট যেটা ভেঙে গ্লুকোজ হয়। তো এর জন্য তখন কি হবে জানো? তোমার পেটের যে চর্বি আছে না, তোমার যে পেটের যে চর্বি আছে, এই যে গ্লিসারল, হ্যাঁ, তারপর তোমার আমিষ আছে বডিতে, এই গ্লিসারল আমিষ, অর্থাৎ এই যে চর্বি তারপর হচ্ছে আমিষ, এগুলা ভেঙে গ্লুকোজ তৈরি হবে, কারণ বডিতে গ্লুকোজ নাই, গ্লাইকোজেন শেষ হয়ে গেছে, গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়েছে, এখন আর গ্লুকোজ নাই, তখন এই যে পেটের যে ভুঁড়ি, ভুঁড়ি গলা শুরু করবে, এবং তখনই তোমার চিকন হওয়া শুরু করো তুমি, তাই না? তখনই আসলে চিকন হওয়া যায়। তো এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। কি বলে? গ্লুকোনিওজেনেসিস। এটাকে কি বলে ভাইয়া? ভাইয়া গ্লুকোনিওজেনেসিস। আবার বলি, এই ক্ষেত্রে কি বলে? গ্লুকোনিওজেনেসিস। এখন এই যে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস সবগুলোর সাথে কানেক্টেড কে? যকৃৎ, মেইনলি যকৃৎ, মেইনলি যকৃৎ, মেইনলি যকৃৎ। ক্লিয়ার? ওকে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন মাত্র দেখলাম, গ্লুকোজ, গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে কোনো কিছু তৈরি করা, গ্লাইকোজেনেসিস। কি তৈরি করা হয়? গ্লাইকোজেন তৈরি করা হয়, এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এটা কি বলে? গ্লাইকোজেনেসিস। তাহলে দেখো, আচ্ছা আমাকে একটু বলতে পারবো, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় রক্তে গ্লুকোজ বাড়তেছে, তাহলে কোন হরমোন এখানে কাজ করবে? গ্লুকোনিওজেনেসিসেও গ্লুকাগন কাজ করবে। গ্লুকোনিওজেনেসিস যে প্রক্রিয়া সেখানেও গ্লুকাগন কাজ করবে, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াও গ্লুকাগন কাজ করবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার জিনিসটা? ওকে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে এটা আমরা দেখছি, শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? অর্থাৎ শোষণ মানে কি বলো? শোষণ মানে রক্তের মধ্যে এই যে খাবারগুলা ঢোকে, অর্থাৎ তুমি যে ভাত খাচ্ছ, ভাতটা ভেঙে কি হয় বলো তো? গ্লুকোজ, আর গ্লুকোজটা যায় হচ্ছে রক্তে, গ্লুকোজ রক্তে মেশে, এই যে গ্লুকোজটা রক্তে ঢোকা এটাকে বলে শোষণ। তো শর্করার শোষণ নিয়ন্ত্রণ করে কে? এরপর আমিষ আর স্নেহ। তো শর্করার শোষণ নিয়ন্ত্রণ করে হচ্ছে একমাত্র এবং একমাত্র ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড, দুইজন, ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড। তবে এখানে একটা যদি বলে
তাহলে যদি একটা দাগাইতে হয় তাহলে ইনসুলিন, আর যদি দুইটাই দাগাইতে হয় গ্লুকোকর্টিকয়েড। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো এই দুইটাই। আর থাইরক্সিন হরমোন যে, এই ভদ্রলোক হচ্ছে আমিষ আর স্নেহ দুইটা শোষণ নিয়ন্ত্রণ করে। তাহলে যদি পরীক্ষা আসতো আমিষ, যদি পরীক্ষা আসতো স্নেহ, মানে এখানে অ্যান্সার দুইটাই হবে। ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড এরা শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে, আর আমিষ আর স্নেহ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। আমিষ আর স্নেহ শোষণ নিয়ন্ত্রণ করে কে ভাইয়া? থাইরক্সিন হরমোন। ক্লিয়ার? আচ্ছা, পূর্ণবয়স্ক একজন ব্যক্তির ওজন 63 কেজি এবং উচ্চতা 64 ইঞ্চ, তার বিএমআই কত? তো এই গুলা একটু ক্যালকুলেটর ছাড়া করা একটু কঠিন। কারণ কি বলি, ওজনটা কোনো সমস্যা নাই 63, কিন্তু এই যে ইঞ্চি, এই ইঞ্চিকে আসলে মিটারে কনভার্ট করতে হয়। কিসে কনভার্ট করতে হয় ভাইয়া? মিটারে। এবং এইটাই আসলে 1 ইঞ্চি সমান হচ্ছে 0.025 মিটার। তো এখান থেকে তোমার 64 ইঞ্চি সমান হচ্ছে তোমার 1.63 মিটার। 1.63 মিটার। এখন বিএমআই হিসাব করতে এইভাবে 1.63 স্কয়ার আর উপর হচ্ছে 63। তাহলে এভাবে যে 63 1.63 ইনটু 1.63, এটা করলে আসে হচ্ছে 23.8। 23.8, ঠিক আছে? মানে এমনি ক্যালকুলেটর ছাড়া করা একটু কিন্তু কঠিন আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রক্ত অধ্যায়ে চলে আসবো। এরপরে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রিয় রক্তের অধ্যায়, আমাদের রক্তের অধ্যায়। ওকে, তো রক্তের ক্ষেত্রে হচ্ছে আমাদের রক্তকণিকা, আমরা একটু বলি যে ডাব্লিউবিসি হচ্ছে তোমার 5 রকম। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। ঠিক আছে? এর মধ্যে নিউট্রোফিল আর মনোসাইট দুইজনই ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধরে ধরে খেয়ে ফেলে, ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আরেকটা কথা একটু বলি, এই যে মনোসাইট বড় হইলে তাকে বলে ম্যাক্রোফেজ। মনোসাইট গুলা যখন 5 গুণ বড় হয় তখন তাকে বলে ম্যাক্রোফেজ। হ্যাঁ, এবং এই ম্যাক্রোফেজ গুলাই দেহের বিভিন্ন অংশে গেলে তখন তাকে এক একটা নামে ডাকে। যেমন ম্যাক্রোফেজ গুলা যখন যকৃতে যায় তখন তাকে কুফফার সেল বলে। কি সেল? কুফফার সেল। তো মনোসাইট গুলো বড় হইলে ম্যাক্রোফেজ বলে। ফলে ম্যাক্রোফেজ কি করে? ফ্যাগোসাইটোসিস করে। ফলে এভাবে মনে রাখা যায় মামনি ফ্যাগোসাইটোসিস করে। কি ফ্যাগোসাইটোসিস করে ভাইয়া? মামনি ফ্যাগোসাইটোসিস করে। মাতে ম্যাক্রোফেজ, মতে মনোসাইট, নিতে নিউট্রোফিল। আর ইওসিনোফিল এভাবে চিন্তা করতে পারবা, ইয়াসিন নামের একটা ছেলে, ওর হচ্ছে সমস্যা দুইটা। ইয়াসিন নামের যে ছেলেটা, ওর আসলে দুইটা সমস্যা। কি কি সমস্যা জানো? ওর হচ্ছে কৃমি হইছে, ওরে কৃমিতে কামড়ায় পেটের মধ্যে, আর ওর হচ্ছে অ্যালার্জি আছে, অ্যালার্জির সমস্যা আছে। মানে ইওসিনোফিল হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করে, আর অ্যালার্জিক যে অ্যান্টিবডি ওইটার বিরুদ্ধে কাজ করে, অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। ইওসিনোফিল কৃমির লার্ভা ধ্বংস করে আর অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। ইওসিনোফিল কৃমির লার্ভা ধ্বংস করে আর অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে হচ্ছে ভাইয়া কাজ করে। ক্লিয়ার? ওকে। আর বেসোফিল দুইটা কাজ করে, একটা হচ্ছে হেপারিন ক্ষরণ আর একটা হচ্ছে হিস্টামিন ক্ষরণ। বেসোফিল দুইটা কাজ করে, হেপারিন আর হিস্টামিন। কি বলছি ভাইয়া? বেসোফিল হচ্ছে হেপারিন ক্ষরণ করে আর একটা হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। ঠিক আছে? হেপারিন হচ্ছে রক্তনালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না, আর হিস্টামিন আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর মনোসাইটটা আমরা জানি, আর লিম্ফোসাইট যেটা, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে পরীক্ষায় যদি আসে অ্যান্টিবডি তৈরি করে কে, বা আণবিক্ষণিক সৈনিককে, আমাদের দেহের আণবিক্ষণিক সৈনিক, আমাদের দেহের আণবিক্ষণিক সৈনিককে লিম্ফোসাইট, অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। যাই হোক, বেসোফিল হচ্ছে হেপারিন আর হিস্টামিন। বেসোফিল হচ্ছে হেপারিন আর হিস্টামিন তৈরি করে। বেসোফিল কি তৈরি করে ভাইয়া? হেপারিন তৈরি করে আর হিস্টামিন তৈরি করে। হেপারিন তৈরি করে আর হচ্ছে হিস্টামিন তৈরি করে। ঠিক আছে? ওকে, আমরা হোপফুলি এটা বুঝতে পারছি। এরপরে কোনটা ব্লাড
প্রোটিন নয়। রক্ত আমিষগুলা জিপিএ 5 দিয়ে মনে রাখা যায়। জিপিএ 5। গ্লোবিউলিন, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে আজকে ক্লাসটা একটু শর্ট হবে, তো আমরা হচ্ছে এরপরে একটা ম্যারাথন ক্লাস নিব। হ্যাঁ, এই ম্যারাথন ক্লাসে এরপরে যে ম্যারাথন ক্লাসটা সেখানে হচ্ছে জুওলজি এবং বোটানি একসাথে শেষ করে ফেলবো। ফলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতেছি। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ মেডিওলজির যে গ্র্যান্ড সেলিব্রেশন আগামী পরশুদিন, সেটা নিয়ে প্রচুর ব্যস্ততা যাচ্ছে, আমাকে একটু বেরোতে হবে খুব জরুরি ভিত্তিতে। আমি এক্সট্রিমলি সরি। তো তোমাদের সাথে ইনশাআল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশনের পর একটা ম্যারাথন ক্লাস নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।